আলোচনা করতে চাই বরিশালের সাম্প্রতিক ঘটনা ঘিরে যে রাজনীতি বনাম আমলাতন্ত্র নিয়ে যে নানা প্রশ্ন এবং সমীকরণ সামনে চলে এসেছে, এই বিষয়গুলো সামনে রেখে আজকে আমরা বিষয় রেখেছি দ্বন্দ্ব সমাস। আমরা স্টুডিওতে দুজন অতিথি আমাদের সঙ্গে আছেন অনলাইনে যুক্ত হচ্ছেন আরো বেশ কয়েকজন। আমরা একটু আলাপ করে নিই। আমাদের সঙ্গে আজকে স্টুডিওতে আছেন সিনিয়র সাংবাদিক মঞ্জুরুল হাসান বুলবুল এবং রয়েছেন রাজনীতি বিশ্লেষক সুভাষ সিংহ রায়। দুজনকে ধন্যবাদ জানাই আমাদের সঙ্গে আলোচনায় যুক্ত হবার জন্য। এবং আমরা কানেক্টিভিটিতে পাচ্ছি বরিশাল থেকে বরিশালের মহানগর আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি অ্যাডভোকেট আফজালুল করিম। জনাব আফজালুল করিম, আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য। আমরা আপনার সঙ্গে হ্যাঁ, আপনাকে আমরা দেখতে পাচ্ছি এবং একই সঙ্গে আমরা পেয়েছি সাবেক সচিব আবু আলম মোহাম্মদ শহীদ খান, তিনিও আমাদের সঙ্গে আছেন। আপনাকেও ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য। আপনার কাছেও যাব। আমরা একটু আলোচনাটি শুরু করবার জন্য সিনিয়র সাংবাদিক মঞ্জুরুল হাসান বুলবুল আমাদের সঙ্গে আছেন, আমরা একটু তার কাছে যেতে চাই। গত 2-3 দিনে আসলে এই বিষয়টি নিয়ে বিস্তর আলাপ আলোচনা হলো। আমরা সেই পুরনো ফ্যাক্টগুলো, যেহেতু আমাদের আলোচনার সময় বড় অল্প, সেই ফ্যাক্টগুলো আর নতুন করে মনে করিয়ে দিতে চাইছি না। আমরা একটু আলোচনায় যেতে চাই। অনেকগুলো বিষয় সামনে আসছে, আলোচনা হচ্ছে এবং এটা কি আসলে রাজনীতি বনাম আমলাতন্ত্র মুখোমুখি দাঁড়িয়ে গেল কিনা, এটা কি আসলে একটু ক্ষমতা প্রদর্শনের কোনো একটা বিষয় ঘটলো কিনা, অনেক আলোচনা আসলে হচ্ছে এরকম গত 2 দিন ধরে। আমরা বিভিন্ন গণমাধ্যমে এবং সামাজিক যোগাযোগের মাধ্যমে বিভিন্ন মতামত অভিমত আসলে দেখছি। আপনি কি অন্য কোনো দৃষ্টিকোণ থেকে বিষয়টিকে দেখতে চাইছেন বা আপনার বিশ্লেষণটা? আপনি যা যা বললেন সেইভাবেই সব দেখার চেষ্টা করছি, কিন্তু যেহেতু মানে সাংবাদিক হিসেবে এরকম নানা ঘটনাও প্রত্যক্ষ করেছি, সেই জন্য একটা নিজস্ব দৃষ্টিভঙ্গি আছে। সেদিক থেকে আমি যদি বলি যে এটার, আমি এই কথা মনে করি না যে আমলাতন্ত্র বনাম রাজনীতিকদের মধ্যে একটা দ্বন্দ্ব শুরু হয়েছে, এটা আমি মনে করি না। তবে এখানে যে ঘটনাটি ঘটেছে, যে প্রথম কথা আমি মনে করি যে যে কোনো পর্যায়ে হোক ইউএনওর বাসায় যারাই আক্রমণ চালাক এটা অগ্রহণযোগ্য। কারণ একটি স্থানীয় পর্যায়ের প্রধান প্রশাসনিক কর্মকর্তা যিনি, তার বাসায় যে কোনো কারণেই হোক এই আক্রমণ চালানো ঠিক হয় নাই। সরকারি দলই করুক, অন্য দুর্বৃত্তরাই করুক, যারাই করুক না কারো, এবং এটার প্রতিবাদ জানানো দরকার। তা না হলে পরে এটা একটা মাঠ পর্যায়ের প্রশাসনের কাছে ভুল বার্তা যাবে যে তারা কোনো সিদ্ধান্ত গ্রহণ করলে পরে রাজনীতিকরা চড়া হবে। এবং পরবর্তীকালে আমরা নানা কর্মসূচি দেখছি, যেটি আমি মনে করি যে এত দূরও যাওয়ার দরকার ছিল না। এটি মনে হচ্ছে যে এখন মানে একটা কি বলে পাল্টাপাল্টি একটা অবস্থান দাঁড়িয়েছে। আমি বরং বলতে চাই অন্য দিক থেকে যে এই ঘটনার নিন্দা জানানোর পাশাপাশি বিসিএস প্রশাসন সমিতি যে বিবৃতিটি দিয়েছে সেটি নিয়ে আমি একটু কথা বলতে চাই। দেখেন, বিসিএস প্রশাসনে যারা কাজ করেন আমরা তাদেরকে একটু সাধারণ মানুষের চাইতে অন্য জগতের মানুষই মনে করি। তারা মেধাবী, তারা সরকারের প্রশাসনের সবকিছু তাদের মাধ্যমে পরিচালিত হয়। তাদের প্রতি শ্রদ্ধাবোধ, তাদের প্রতি ভালোবাসা, তাদের প্রতি আমাদের যে সমাজের সাধারণ মানুষের সমীহ, এটা অন্যরকম। তাদের সংগঠন থাকতেই পারে, কিন্তু তাদের সংগঠন অন্য পেশাজীবীদের মধ্যে যেরকম অ্যাক্টিভিজম আছে সেই রকম অ্যাক্টিভিস্ট তারা না, এটাই আমরা মনে করি। আমি নিজে সাংবাদিকদের সংগঠনকে নেতৃত্ব দিয়েছি দীর্ঘদিন, এবং সেটা অ্যাক্টিভিজমের একটা পার্ট। আমরা আমাদের সাংবাদিকরা আক্রান্ত হলে তার পাশে দাঁড়িয়েছে, রাজপথে নেমেছে, কিন্তু বিসিএস প্রশাসন একাডেমি তার তা করে না। তো তারা যে বিবৃতিটি দিয়েছেন, বিবৃতির এক অংশ আমি সমর্থন করি। তাদের প্রশাসনের একজন মাঠ পর্যায়ের কর্মী আক্রান্ত হয়েছেন, তারা বলেছেন যে আইন নিজস্ব গতিতেও বলবে বা আইন দ্বারাই এটা নিষ্পত্তি হবে। এটি আমাদের সবারই প্রত্যাশা। কিন্তু তারপরে সেখানে যে ভাষার প্রয়োগগুলি আছে, একজন যার নামে মামলা হয়েছে, এই প্রশাসনের উচ্চতর কর্মকর্তারই কিন্তু আমাদেরকে শিক্ষা দেন যে মামলা হলেই তিনি দোষী না, এটা তদন্ত হয়ে দোষী সাব্যস্ত না হওয়া পর্যন্ত আপনারা তাদের বিরুদ্ধে বলেন, এটা ঠিক না। কিন্তু তারা কিন্তু তাদের বিবৃতিতে সেই মেয়র জনপ্রতিনিধির নাম উল্লেখ করেই রাজনৈতিক দুর্বৃত্ত হিসেবে চিহ্নিত করলেন, এবং এরা রাজনৈতিক দুর্বৃত্তায়নের সঙ্গে জড়িত এই কথা। আমি অংশটি মনে করি যে বিশেষ প্রশাসন সমিতির বিবৃতিতে এই শব্দগুলির প্রয়োগগুলিকে আমাকে অশোভন মনে হয়েছে। কারণ এইখানে ইউএনও সাহেব যেরকম প্রশাসনের মাঠ পর্যায়ের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা, সিটি কর্পোরেশনের মেয়রও কিন্তু জনপ্রতিনিধি, তিনি জনগণের ভোটে নির্বাচিত প্রতিনিধি। কাজে দুইজনের পারস্পরিক শ্রদ্ধাবোধ যদি না থাকে তাহলে পরে মাঠ পর্যায়ে কাজ করা খুব মুশকিল। কাজে আমি যেটি মনে করি যে এখানে
অন্য অনেক প্রসঙ্গ হয়তো আছে যেগুলি আমরা সব জানি না। যেমন ধরেন একটি প্রশ্ন তো খুব জোরে সোরে আছে যে এটি আওয়ামী লীগের দুইটি গ্রুপের মধ্যে দ্বন্দ্ব, সেই দ্বন্দ্বের মধ্যে ইউনূস সাহেব কি কারণে জড়ালেন, এই প্রশ্নের জবাব আমি এখনো পাইনি। আমরা আলোচনাতে ওটাতেও যেতে চাই, ওই প্রসঙ্গে স্থানীয় এটা কিন্তু আমি পাইনি এখন পর্যন্ত। কারণ আওয়ামী লীগের এক গ্রুপের পোস্টার লাগিয়েছে, আরেক গ্রুপ পোস্টারটা ছিঁড়েছে। সেখানে ইউনূস সাহেবের বাসার লোকজন কিভাবে সম্পর্কিত হলো এবং হওয়া উচিত কিনা সেটা দেখবার বিষয়। কাজে আমি মনে করি এখানে সরকারগতভাবে সরকারের দায়িত্ব আছে, দলগতভাবে আওয়ামী লীগের দায়িত্ব আছে। তাদের দ্বন্দ্বের কারণে যদি প্রশাসনের কেউ আক্রান্ত হয়, এটাও যেমন দলগতভাবে, যেহেতু তারা সরকারি দল, তাদের দেখবার দায়িত্ব আছে। আর প্রশাসনকেও দেখতে হবে যে প্রশাসনিক কর্মকর্তারা তাদের সীমানা ছাড়িয়ে এমন জায়গায় যাচ্ছেন কিনা যেখানে রাজনীতির সঙ্গে সরাসরি সংঘর্ষ চলে আসছে। কাজে আমি মনে করি যে এটি দুই পক্ষ থেকেই বাড়াবাড়ির পর্যায়ে আছে। এটি যত দ্রুত নিষ্পত্তি হয় দেশের জন্য, বরিশালের জন্য এবং প্রশাসন এবং রাজনৈতিক সবার জন্য। এটাকে আমি রাজনৈতিকভাবে একদম প্রশাসন এবং কোন কোন পত্রিকা এরকম লেখার চেষ্টা করেছে যে সচিবালয়ে এখন এটা এসছে। আমার মনে হয় না যে সচিবালয় পর্যন্ত তার আঁচ লেগেছে। আপনি যে কথাটি বললেন আসলে দ্রুত ওটার মীমাংসা বা সুরাহা হওয়া দরকার, সেটি আসলে আমাদের আলোচনার শেষের দিকে আমরা আসলে ওই উপসংহারেই পৌঁছাতে চাইবো। আপনার কাছে ফিরবো আরেকবার। আমাদের সঙ্গে সাবেক সচিব আবু আলম মোহাম্মদ শহীদ খান আছেন। আমরা একটু আপনার কাছে যেতে চাই। আবু আলম শহীদ খান, আপনি কি শুনতে পাচ্ছেন আমাদের? হ্যাঁ, আমি ক্লিয়ারলি শুনতে জি, পাচ্ছি। আমরা যে আলোচনায় আসলে ছিলাম যে গত 2-3 দিন ধরে নানা দৃষ্টিকোণ থেকে পুরো বিষয়টিকে বিশ্লেষণ করা হচ্ছে, নানা রকম তত্ত্ব আমরা শুনতে পাচ্ছি এবং সবকিছু ছাড়িয়ে যে স্থানীয় রাজনীতির নানা বিষয় যেমন উঠে আসছে, আবার একই সঙ্গে বিশেষ করে এখানে যে অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশনের যে আনুষ্ঠানিক বিবৃতি, সেই বিবৃতিও নানাভাবে ঘুরে ফিরে আলোচনায় আসছে, সেখানে সুনির্দিষ্ট কিছু শব্দ প্রয়োগের সূত্র ধরে। এবং এ নিয়েও আসলে এক ধরনের সমালোচনা হচ্ছে বরিশালের মেয়র ঘনিষ্ঠ আওয়ামী লীগ নেতা সহ আর অনেকের মধ্যে। এবং মাঠ পর্যায়ের একজন সরকারি কর্মকর্তা তিনি তিনি যদি কোনোভাবে বিপদগ্রস্ত হন, তার পক্ষ নেবেন তার সহকর্মীরা, খুবই স্বাভাবিক। কিন্তু সেই পুরো প্রক্রিয়াটি নিয়ে আসলে এক ধরনের কথা হচ্ছে এবং ঘুরে ফিরে আমরা নানা বিশ্লেষকদের মুখে এরকমটি আসলে ঘুরে ফিরে সরাসরি অনেকে বলছেন, কেউ পরোক্ষভাবে বলছেন, যেটিকে আসলে এক ধরনের ক্ষমতা প্রদর্শনের কোনো বিষয় হয়ে যাচ্ছে কিনা, যে যার অবস্থান থেকে দেখানোর চেষ্টা করছেন। তো এটি কি আসলে এরকম হলো কিনা, এই উদাহরণটি, বরিশালের ঘটনাটি, আর এটি আসলে কি বার্তা দিচ্ছে দেশের অন্য মাঠ পর্যায়ে প্রশাসন এবং রাজনীতির অঙ্গনে, সেটিও আসলে একটি বড় প্রশ্ন হচ্ছে। আপনি কি কি বিষয় দেখতে পান? না, আমি এটাকে ক্ষমতা প্রদর্শনের বা একেবারে রাজনীতিবিদ এবং প্রশাসন মুখোমুখি এভাবে দেখি না, দেখতে চাইও না, কারণ এটা হওয়ার কথা না। কারণ রাজনীতিবিদ এবং প্রশাসনে যারা কাজ করেন তারা সবাই গণকর্মচারী। মেয়র তো একজন গণকর্মচারী, তিনি রাজস্ব খাত থেকে বেতন ভাতা পান। সুতরাং গণকর্মচারীরা তাদের সীমানা আছে এবং তারা নির্দিষ্ট সীমারেখায় কাজ করেন। জনগণের সেবা করাই হলো তাদের দায়িত্ব এবং তারা একসাথে কাজ করবেন। যখন প্রয়োজন হবে তখন ভিন্নভাবে কাজ করবেন, এটাই স্বাভাবিক। সুতরাং এখানে ক্ষমতা দেখানো বা ক্ষমতা প্রদর্শনের বিষয় না, বিষয়টা হলো ঘটনাটাকে ঘটনা হিসাবে দেখতে হবে। যে একটি ঘটনা ঘটেছে রাত 10টা, 9টা, 10টা, যেটা টাইম হোক, রাতের বেলা ইউনো ক্যাম্পাসে যে, উপজেলা পরিষদ ক্যাম্পাসে যে পোস্টার বা ফেস্টুন ব্যানার অপসারণ এবং সেই অপসারণকে কেন্দ্র করে কিছু উত্তপ্ত বাক্য বিনিময় এবং তারপরে উপজেলা নির্বাহী অফিসারের বাসায় আক্রমণ, গালাগালি করা, স্লোগান দেওয়া এবং পরবর্তীতে পুলিশ গেলে পুলিশের সাথেও আবার যুদ্ধে লিপ্ত হওয়া এবং সেখানে গোলাগুলি হওয়া, বেশ কিছু সংখ্যক আহত হয়েছেন, হসপিটালে আছেন, কয়েকজন গ্রেপ্তার হয়েছেন, পরবর্তীতে মামলা হয়েছে। এবং আজকে যেটা দেখতে পারলাম সেটা হলো যে ইউনোর বিরুদ্ধে এবং ওসির বিরুদ্ধেও সিটি কর্পোরেশনের পক্ষ থেকে একটা মামলা দায়ের করা হয়েছে, পিআইবি কে ইনকোয়ারি করতে বলা হয়েছে। এখন এই ফাঁকে আমরা, এটা একটা ঘটনা অনাকাঙ্ক্ষিত এবং এটা অবশ্যই নিন্দাজনক। কোনো সরকারি কর্মকর্তার, যে কোনো সরকারি কর্মকর্তার, ছোট বড় যাই হোক না কেন, তার বাসভবনে আক্রমণ চালানো, তার পরিবার পরিজন থাকেন, সেটা খুবই নিন্দনীয়। এটা হতে পারে না। এখন আমরা আসি যে প্রশাসন ক্যাডার যে বিবৃতি দিল, সেই বিবৃতিটা আমি পড়েছি। প্রশাসন ক্যাডারের যিনি সভাপতি তিনি স্বাক্ষর করেছেন এবং বিবৃতিতে বুলবুল যেভাবে বললেন যে বিবৃতিতে অবশ্যই তো
তাদের একটা বক্তব্য থাকবে যে তাদের একজন একজন কর্মকর্তা যার বাসভবনে আক্রমণ করা হয়েছে, তারা ফুটেজ দেখেছেন, সংবাদ পেয়েছেন, তাদের একটু ক্ষুব্ধতা থাকবে এবং তারা এটার প্রতিবাদ করবেন, নিন্দা করবেন এবং আইনানুগ বিচার যাবেন এবং আইনের পথে হবেন। এটা খুব স্বাভাবিক। কিন্তু বিবৃতিতে যেভাবে রাজনৈতিক দুর্বৃত্ত এবং একজনের নাম উল্লেখ করা এবং সারা বরিশালে রাজনৈতিক দুর্বৃত্তায়ন কায়েম করা হয়েছে, এই কথাগুলো প্রশাসন ক্যাডারের বিবৃতিতে না থাকাই সঙ্গত ছিল। এটা থাকা ঠিক হয়নি। এটা না রাখলে আজকে আমরা ওই বিবৃতি নিয়ে আলোচনা করতাম না, আজকে আমরা ঘটনা নিয়ে আলোচনা করতাম। দেখেন মাঝে মাঝে এরকমই ঘটে যে আমরা হঠাৎ করে এমন এমন কথা বলে ফেলি, তখন ওগুলো নিয়েই বেশি আলোচনা হয়, কিন্তু আসল ঘটনা নিয়ে আমরা আলোচনাটা তখন দূরে চলে যায়। এখন বিবৃতি থেকে আমরা একটু দূরে রাখি। বিবৃতি যারা দিয়েছেন তাদেরকে জবাব চাইতে হবে, তারা কেন এভাবে বিবৃতি দিলেন বা এই কথাগুলো তারা কেন বললেন। রাজনৈতিক দুর্বৃত্তায়ন একটা খুবই পপুলার শব্দ এবং এটা নিয়ে আমরা অনেক আলাপ আলোচনা করি, অনেকেই আলাপ আলোচনা করি এবং রাজনীতিবিদরা এটা নিয়ে আলোচনা করেন। সেখানে রাজনৈতিক দুর্বৃত্ত বিষয়ে প্রশাসনিক ক্যাডার আনুষ্ঠানিকভাবে কোনো বক্তব্য দেওয়া এটা ঠিক হবে না, ঠিক হয়নি এবং ভবিষ্যতেও ঠিক হবে না। আমরা এখন যদি ঘটনাটা নিয়ে আলোচনা করি, ঘটনার একটা আইনানুগ হওয়া উচিত, সুষ্ঠু পথে তদন্ত হওয়া উচিত, তদন্তের যারা দায়ী সেটা যে কর্তৃপক্ষই হোক তাদেরকে বের করে আনা এবং তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া, সেটা বিচারিক ব্যবস্থা হবে। আমি একটা জিনিস এখানে উল্লেখ করতে চাই, আমাদের যে সরকারি প্রতিষ্ঠানগুলো আছে সে সমস্ত সরকারি প্রতিষ্ঠানে ইদানিং কালে এবং গত কয়েক বছর ধরে আমরা লক্ষ্য করছি যে এইসব প্রতিষ্ঠানে ব্যানার টাঙানো, পোস্টার লাগানো, রাজনৈতিক শুভেচ্ছা বাণী লাগানো, এটা একটা কালচার হয়ে যাচ্ছে। এবং এটা কারা লাগান এবং কেন লাগান এবং কেন বেশি করে লাগান এবং এইটা নিয়েই কিন্তু গন্ডগোলের সূত্রপাত যেটা জানা যায়। যদিও মানে দলের পক্ষ থেকে বলা হচ্ছে তাদের নিজেদের মধ্যে কোনো অন্তর্দ্বন্দ্ব নেই, তারপরে যা আপনারা সংবাদ দিয়েছেন তাতে দেখা যায় যে পানি সম্পদ প্রতিমন্ত্রীর ব্যানার নিয়ে এই ঘটনাটার সূত্রপাত। এখন সরকারি অফিসে ব্যানার টাঙ্গানো, পোস্টার টাঙ্গানো, ফেস্টুন টাঙ্গানো, এই কালচারটা আসলে বন্ধ করতে হবে। এটা যদি আমরা এখনই বন্ধ না করতে পারি তাহলে ভবিষ্যতে এই ব্যানার টাঙ্গানো, পোস্টার টাঙ্গানো, লিফলেট লাগানো এইসব নিয়ে কিন্তু আপনি সচিবালয়ে যান না, দেখবেন কত ধরনের ব্যানার, ফেস্টুন, পোস্টার লাগানো হয়। হ্যাঁ, রাষ্ট্রের তো কিছু কিছু জিনিস আছে, রাষ্ট্র যখন কোনো ব্যানার করতে চায় বা কোনো পোস্টার করতে চায় তাদের নির্দিষ্ট জায়গা আছে, সেখানে তারা লাগাতে পারবেন এবং সরকারি অফিস আদালতে নির্দিষ্ট জায়গা আছে নোটিশ টাঙানোর জন্য, পোস্টার টাঙানোর জন্য। কিন্তু আপনি দেখবেন লিফটের মধ্যে লাগানো, আপনি দেওয়ালে লাগানো, উপরে বিশাল বিল্ডিং ঝুলিয়ে দেওয়া হচ্ছে ব্যানার। এইসবের কারণে রাজনৈতিক নেতৃবৃন্দ বা যারা প্রশাসনে কাজ করেন তারাই কি ইচ্ছা করে এসব লাগাচ্ছেন কিনা, অতিশয় রাজনৈতিক অনুগত আছেন এটা প্রমাণ করার জন্য এসব করতে গিয়ে নানা সমস্যার সৃষ্টি হচ্ছে। ওই জায়গাটা আমাদের আসলে চিন্তা ভাবনা করে দেখতে হবে যে আমরা এই সরকারি অফিসগুলোকে এসব থেকে মুক্ত রাখতে পারি। সিটি কর্পোরেশন নগর পরিষ্কার করবেন, নগরের ব্যানার ফেস্টুন অপসারণ করবেন প্রয়োজন বোধে নগরের সৌন্দর্য রক্ষা করার জন্য, এটা ঠিক আছে। সিটি কর্পোরেশন কোন সরকারি দপ্তরে সরকারি অফিসের ভিতরে ঢুকে ব্যানার ফেস্টুন অপসারণ করবেন না, এটাই স্বাভাবিক। কারণ ওই সরকারি দপ্তরে বা ওই এলাকাতে তাদের জুরিডিকশনটা নাই, জুরিডিকশন যাদের আছে তাদেরকেই বলতে হবে এবং তারাই সেটা পরিষ্কার রাখবেন। যেমন সচিবালয়ে ইচ্ছা করলে আমাদের ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন বা ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ইচ্ছা করলে সচিবালয়ে ঢুকে সমস্ত ব্যানার অপসারণ করতে পারবেন না এবং করতে যাবেনও না। এভাবেই আমাদেরকে সব জিনিসগুলো দেখতে হবে যে এখানে আসলে ভালো মতো একটা পর্যালোচনা করা দরকার, একটা গভীর তদন্ত করা দরকার দলের পক্ষ থেকে এবং সরকারের পক্ষ থেকে যে কেন এই ধরনের ঘটনাগুলো ঘটেছে এবং এই ঘটনা যাতে ভবিষ্যতে আর কোথাও না ঘটে, সেটা আমাদের সবার জন্য মঙ্গল হবে। জি, আমরা আসলে ঠিক সেদিকেই আমরা চাই যে একটা সুন্দর একটা সুরাহা হোক এবং এটি একটি দৃষ্টান্ত হয়ে থাকুক বটে। আমরা আমাদের সঙ্গে আরো দুজন অতিথি আছেন যারা বরিশাল থেকে যুক্ত হচ্ছেন। আমরা একটু 22 নম্বর ওয়ার্ড কাউন্সিলর বরিশালের আনিসুর রহমান দুলাল আছেন, আমরা একটু আপনার সঙ্গে একটু আলাপ করে নিতে চাই এই বেলা যে আমরা যে গত 2-3 দিন ধরে বরিশালের পরিস্থিতি নিয়ে যে আমরা আলাপ করছি, আপনি নিশ্চয়ই সেগুলো আসলে দেখছেন এবং আমরা আসলে যে আলোচনাটি এতক্ষণ করলাম যে আসলে এর পেছনে তো নিশ্চয়ই স্থানীয় রাজনীতির যে নানা সমীকরণ, নানা গতি প্রবাহ, তারও নিশ্চয়ই একটা প্রভাব রয়েছে বলে অনেক বিশ্লেষক আসলে বলছেন। আপনি কি আমাদেরকে বাড়তি কিছু ইনসাইট কে দিতে পারেন কি আমাদের এই আলোচনায়? জি, জনাব আনিসুর রহমান দুলাল, আপনি যদি একটু আনমিউট করে কথা শুরু করেন। আসসালামু আলাইকুম, ধন্যবাদ আপনাকে। জি, আসলে জনাব আবু আলম শহীদ খান সাহেব যথার্থই বলতেছিলেন যে আসলে এই ব্যাপারটা অনাকাঙ্ক্ষিত ঘটনা। এটা আমার কাছে মনে হয় যে দুপক্ষই ব্যাপারটাকে
মানে অ্যাভয়েড করতে পারতো আর কি। দুই পক্ষ থেকেই ব্যাপার যে ঘটনাটা ঘটেছে সেই ঘটনাটা আসলে ঘটা উচিত ছিল না। জি মানে সিটি কর্পোরেশন থেকে পোস্টার অপসারণ করতে ইউএনওর ক্যাম্পাসে আসছেন, ঠিক আছে, কিন্তু সেক্ষেত্রে যদি ইউএনও সাহেব তার ক্যাম্পাস থেকে পোস্টার অপসারণ ভাবে বাধা দিয়ে থাকেন, তাহলে পরে যারা আসছেন অপসারণ করতে তারা ইচ্ছা করলে কিন্তু পরের দিন তাদেরকে আসতে বলছিল, পরের দিন আসতে পারতো। তাইলে পরে কিন্তু এই ঘটনাটা অনাকাঙ্ক্ষিত ঘটনাটা ঘটে না। জি হ্যালো, জি আমরা আপনাকে শুনতে পাচ্ছি, বলুন আপনি। হ্যাঁ, এবং ওনার যে স্টেটমেন্ট, আসলে আমরা তো ওখানে ফিজিক্যালি কেউই উপস্থিত ছিলাম না, কিন্তু আমরা যেটা দেখেছি, মিডিয়াতে যেটা দেখেছি, সেটা ওনার যে স্টেটমেন্ট ছিল সেটা তো সে তার পক্ষ থেকে সঠিকই বলেছেন যে তার ক্যাম্পাসে কারা আসছেন সে জিজ্ঞেসই করতে পারেন যে আপনারা কারা, তার পরিচয় জানতে চাওয়া হয়েছে, তাদের পরিচয় দেওয়া হয়েছে, তারা পরিচয় দেবে, এবং পরিচয় দেওয়ার পরে যদি উনি বলে থাকেন যে এই ক্যাম্পাসে রাত্রে আপনারা না পরিষ্কার করে আগামীকালকে করেন, তাহলে পরে ওনারা কিন্তু সেভাবে করতে পারতেন, ওনারা চলে পরের দিন আসার জন্য যোগাযোগ করতে পারতেন, অফিস টাইমে যোগাযোগ করতে পারতেন। জি অনেক ধন্যবাদ। আপনার কাছে ফিরবো আবারও আমরা অ্যাডভোকেট আফজালুল করিম, যিনি বরিশালে মহানগর আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি। আমরা একটু আপনার কাছেও একটু শুনে নিতে চাই, যদিও বেশিরভাগ আলোচনায় আসলে গত 2-3 দিনে হয়েছে, আমরা একটু দেরি করে যে আলোচনাটি আসলে করছি, যে সেখানকার রাজনীতিক যে প্রেক্ষাপট এবং সমীকরণ যেটি অনেকদিন ধরে সেখানে চলে আসছে, এবং সেই পরিস্থিতিরও একটা প্রভাব রয়েছে যে গত 2-3 দিনের যে অনাকাঙ্ক্ষিত ঘটনা তার উপরে। আপনি কি আমাদেরকে নতুন কোন ইনসাইট দেবেন? দেখেন, আমি ধন্যবাদ আপনাকে। আমার মেসেজটা, প্রথম যে মেসেজটা আসছে এই জায়গাটা থেকে আমরা আমাদের বিরোধিতা আছে, যে মিডিয়াতে প্রথমেই একটা মেসেজ আসছে টিওনো সাহেবের বাসা হামলা। আমি আসলে এই জায়গাটা থেকে আমরা দ্বিমত পোষণ করি। টিওনো সাহেবের বাসায় কোনো হামলা হয় নাই, বা টিওনো সাহেবের বাসায় হামলাটা আপনার ভিডিও ফুটেজ গুলো দেখেন যে তার বাসায় একটা ইট পড়েছে, তার বাসার ভিতরে ভাঙচুর হয়েছে, বা তার বাড়ির ভিতরে একটা গ্লাস আঁকড়া বা ভেঙেছে, একটা সোফা সেট ভেঙেছে, এই ধরনের কোনো ঘটনা ঘটেছে কিনা। কিন্তু প্রথমেই একটা এই জায়গাটাকে আমরা অস্বীকার করি। এই বিষয়টা প্রথম সূত্রপাত হয় কিন্তু সিটি আমাদের দুর্ভাগ্য যে যখন কথা বলা শুরু করলেন অ্যাডভোকেট আফজালুল করিম, তখনই যে শুনতে পাচ্ছেন আফজালুল করিম, আপনি কি শুনতে পাচ্ছেন? আমি শুনতে পাচ্ছি, আমি বলি। জি 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 কেটে গেছে। প্রথম ওখানে সিটি কর্পোরেশন গিয়েছে। আচ্ছা, আপনি বলছিলেন যে আপনি যে পুরো ব্যাপারটি বলছিলেন যে আসলে ওখানে উপজেলা নির্বাহী কর্মকর্তার বাড়িতে কোনো হামলা হয়নি, আপনি এটি বলছিলেন, এবং আরো কিছু কথা বলছিলেন, আমরা কিছু কিছু কম শুনেছি, লাইন গোলযোগ করছিল। তো একটা বিষয়, যে অত রাতে আসলে এতজন মানুষ সেখানে আসলে কি উদ্দেশ্যে গিয়েছিলেন? আমরা ফুটেজে কিছু দেখেছি, সেখানে সংঘর্ষের কিছু খণ্ডিত চিত্র আমরা আসলে দেখেছি, কিন্তু এত মানুষ আসলে সেখানে কেন গিয়েছিলেন, এবং তারা সেখানে খুবই উত্তেজিত স্লোগান দিচ্ছিলেন, এবং এক ধরনের উত্তেজনকর পরিস্থিতি তৈরি হওয়ার কারণেই আসলে গোলাগুলি ঘটনা ঘটেছে। কেন গিয়েছিলেন তারা তাহলে? তখন সিটি কর্পোরেশনকে বাধা দেওয়া হয়েছে, তখন এই বিষয়টি মেয়র সাহেবের নলেজে আসে। মেয়র সাহেবের নলেজে আসার পরে মেয়র সাহেব যখন ওখানে যায়, গিয়ে আবারও লাইনটা একটু ঝামেলা করছে। আচ্ছা আফজালুল করিম, আপনার কথা আসলে কেটে কেটে যাচ্ছে, আপনি যদি আবার একটু নতুন করে যদি আমাদের সাথে সংযুক্ত হন, তাহলে হয়তো আমরা আশা করতে পারি যে আমাদের কানেকশনটা ঠিক থাকবে। আপনার কাছে আবারও আসবো আমরা এর মধ্যে একটু সুভাষ সিংহ রায় আপনার কাছে একটু শুনবো, যে আলোচনাটি আমরা এতক্ষণ টেনে নিয়ে গেলাম এখনো পর্যন্ত, এবং সেখানে আসলে অনেকগুলো প্রশ্ন এবং অনেকগুলো আশাবাদ আমাদের সামনে রয়েছে, আবার একই সঙ্গে এক ধরনের ধোঁয়া ধোঁয়া একটা ব্যাপার, যে কিভাবে আসলে এই পরিস্থিতিতে এসে উপস্থিত হলো, এই পর্যায়ে এসে উপস্থিত হলো। এবং এখানে আমরা তো দেখছি যে গত কয়েকদিন আসলে পাল্টাপাল্টি মামলা হয়েছে এবং অভিযুক্ত করা হচ্ছে, তদন্তের নানা উইন্ডো ওপেন হচ্ছে। আমরা আশা করছি যে হয়তো সেগুলো হয়তো কার্যকর একটা পথ দেখাবে আমাদেরকে। কিন্তু আমরা আসলে বুঝতে চাই যে এই ঘটনাটি সাম্প্রতিক সময়ে আমরা জাতীয় সংসদেও কিন্তু নানামুখী আলোচনা শুনেছি, এবং সাম্প্রতিক বরিশালের এই ঘটনাটি আসলে আমাদের রাজনীতি এবং আমাদের প্রশাসনিক পর্যায়ে, মাঠ পর্যায়ে আসলে কি বার্তা দিচ্ছে?
সুভাষ সিংহ রায়। আপনাকে অসংখ্য ধন্যবাদ। মঞ্জুল হাসান বুলবুল ভাই যে কথাগুলো বলেছেন সেই কথাগুলো আমি আন্ডারলাইন করে কিছু কথা বলবো। প্রথম কথা হচ্ছে, শব্দ যেমন ব্রহ্ম তেমন ব্রহ্মতত্ত্ব বটে। দায়িত্বশীলের জায়গা থেকে আপনি যখন যে শব্দ ব্যবহার করবেন, শব্দ প্রয়োগ করবেন, এগুলো সবসময় খুব সতর্ক থাকতে হয়। সেই চৈনিক দার্শনিক কনফুসিয়াসকে জিজ্ঞেস করা হয়েছিল অনেক অনেক বছর আগে যে আপনার কাছে সুশাসন বলতে কি বোঝায়, আমরা কি বুঝবো। তার শিষ্যরাই প্রশ্ন করেছিল। তিনি বলেছিলেন, যার কাজ সে করবে সেটাই সুশাসন। রাজার কাজ রাজা, প্রজার কাজ প্রজা, মন্ত্রীর কাজ মন্ত্রী। অতএব এখানে কিন্তু দ্বন্দ্ব সংঘাতের জায়গা কিন্তু আসলে সেই অর্থে কম। কিন্তু দ্বন্দ্ব কিভাবে হচ্ছে, তাহলে কি ধরে নেব দ্বন্দ্ব বাইরে, মহড়া হচ্ছে কোনো একটা জায়গায়? কেননা রাত্রেবেলা নির্বাহী কর্মকর্তার অফিস কিংবা বাসায় যাওয়ার প্রয়োজনটা কেন হলো? প্রশ্নগুলো এসে যায়। আমার কাছে প্রশ্ন এসে যায়, এত দূর যাওয়া দরকার কি ছিল? বেশ খানিকটা কিন্তু যাওয়া হয়েছে। আমরা কি আসলে সেই রবীন্দ্রনাথের মতন ভাষায় বলতে হয় ওরা অকারণে চঞ্চল? আমরা কি সবাই অকারণে চঞ্চল হচ্ছি? এত দ্রুত বিবৃতিগুলো কেন আসলো, কি বিবেচনায় আসলো? মানে এটা কিন্তু আমার কাছে ভালো মনে হয়নি। আবু আলম শহীদ খান সাহেব যে কথাটি বলেছেন, এটার অবসান হওয়া প্রয়োজন এবং এটা সামলানো দরকার। কেননা তা না হলে নানান রকম দ্বন্দ্ব সংঘাতের জায়গায় কিন্তু আরো বিস্তৃত হবে। এবং এখানকার যে বিষয়গুলো, সেই বিষয়গুলো একটু পর্যালোচনা করা দরকার সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের, এবং বিশেষ করে দল হিসেবে আওয়ামী লীগের একটা বড় দায়িত্ব রয়ে গেছে। সেই দায়িত্বটা আমরা আশা করি খুব দ্রুত সমাধানের দিকে যাবে এবং দ্রুত তারা পালন করবেন। কেননা দ্বন্দ্ব সংঘাতের জায়গাটি যত আপনি সময় দেবেন কিংবা পাল্টাপাল্টি বক্তব্যের যখন বিস্তার ঘটবে, তখন কিন্তু আরো বেশি জটিলতার জায়গা তৈরি হবে। এখন এটা খুব পরিষ্কার, নির্বাহী বিভাগের দায়িত্ব পালন করবে। রাজনৈতিক দলের রাজনৈতিক নেতারা, নির্বাচিত প্রতিনিধিরা তাদের দায়িত্ব পালন করবে। এখানে দ্বন্দ্ব সংঘাত হওয়ার সুযোগ কিন্তু খুব কম। কিন্তু আপনি দ্বন্দ্ব সংঘাত যদি ওই বললাম না, দ্বন্দ্ব বাইরে, মহড়া হচ্ছে কোনো এক জায়গায়, এটা যদি হয়ে থাকে তাহলে খুব দুর্ভাগ্যজনক ঘটনা। এবং আমার কাছ থেকে খানিকটা মনে হচ্ছে তেমনই। এবং কেন কি কারণে এরকম একটা পরিস্থিতির জায়গা তৈরি করা হলো বলছি আমি, সেটাই আমার কাছে বোধগম্য না। কিন্তু আবার এটাও বোধগম্য যে এখানে নানান রকম দ্বন্দ্ব সৃষ্টি করবার পায়তারা দেখছি। আপনি পায়তারা শব্দটির নেতিবাচক অর্থ যদি দেখেন, আমি সেই অর্থে না বলেও বলি যে এখানে অনেকগুলো বিষয় কিন্তু জড়িত হয়ে আছে। কেন এরকম একটা পরিস্থিতি তৈরি হবে? কেন হঠাৎ করে লঞ্চের ভোরবেলা যে নদীর পাড়ে যে দেখবে লঞ্চগুলো বন্ধ? কেন বন্ধ, কি কারণে বন্ধ? কেউ কোনো উত্তর দেয় না, কেউ কিছু বলে না। গণমাধ্যমে যখন সকালে সংবাদ পরিবেশন করে, তারা বলছে কাউকে খুঁজে পাওয়া যাচ্ছে না, কেউ কোনো উত্তর দিচ্ছে না। কে বা কাহারা এসে বলে গেছে লঞ্চ চলবে না? এই যে ব্যাপারগুলো, এই ব্যাপারগুলো খুব খারাপ ইঙ্গিত দেয়। আমি সে কারণে বলবো, সিটি কর্পোরেশনের মেয়রকেও আমি চিনি, তার পরিবারের যে ভূমিকা, বিশেষ করে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের সাথে যে সমস্ত সদস্যরা মর্মান্তিকভাবে নিহত হয়েছিলেন, যদি বঙ্গবন্ধু পরিবারের পরে কোনো পরিবারকে যদি ধরা হয়ে থাকে ওই সময়, সেই পরিবারটা হচ্ছে এই পরিবার। এবং আব্দুর রব সেনাবাদ শুধু নিহত হননি, তার পরিবারের একাধিক সদস্য নিহত হয়েছিলেন। এবং মেয়রের মা, তিনি তার জীবনের শেষ দিন পর্যন্ত শরীরে বুলেট বিদ্ধ অবস্থায় কিন্তু ছিলেন। অতএব অনেক যন্ত্রণার জায়গা কিন্তু এখানে আছে। অতএব সেই জায়গাগুলো কিন্তু বিবেচনায় আর সকলে করছে কিনা, কিংবা ওই পরিবারের সদস্যরা তাদের নিজের দায়িত্ব সঠিকভাবে পালন করছে কিনা, এটা মর্যাদার প্রশ্ন। অর্থাৎ সবকিছু মিলে আমি যে কথাটি খুব প্রত্যক্ষ ভাবে না বললো, আমি কিন্তু অ্যাক্টিভ ভয়েসে না বললো, প্যাসিভ ভয়েসে কিছু বার্তা নিশ্চয়ই আমি দিতে পেরেছি। অর্থাৎ এগুলো কিন্তু এই যে রাজনীতি অভিভাবকত্বের জায়গাটা কিন্তু বড় জায়গা, দীর্ঘদিন ধরে
আমি আপনারা খুব খোলাখুলি বলি, মেয়রের বাবা বাংলাদেশের রাজনীতিতে একটা গুরুত্বপূর্ণ ব্যক্তি। এই কারণে ব্যক্তি, 96 সালে আওয়ামী লীগ যখন প্রথম রাষ্ট্র পরিচালনার দায়িত্বে আসে, এই যে পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি, সেই শান্তি চুক্তির অন্তরালে যে লোক কাজ করেছেন প্রত্যক্ষভাবে তিনি হচ্ছেন আবুল হাসান আব্দুল্লাহ। অতএব সেই অনেকগুলো বিষয় রাজনীতিতে এখানে কিন্তু যুক্ত। কেন এই ঘটনাগুলো ঘটছে, আমরা কেন প্রতিমন্ত্রীর, পানি সম্পদ প্রতিমন্ত্রীর এই বিষয়গুলো আমাদের সামনে আসছে, তাহলে ভিতরে ঘটনাটা কি, এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের সচিব কেন এই বিবৃতিটা এত দ্রুত দিলেন, তাকেও আমরা খুব ভালোভাবে চিনি, আমাদের সঙ্গে দীর্ঘদিনের তার সম্পর্কের ব্যাপারটি, এবং তিনিও একজন পোর খাওয়া মানুষ। কেন এই ব্যাপারগুলো তৈরি হলো আমার কিন্তু আই ক্যান্ট মেক আউট হেড অর টেল। অতএব সেই ব্যাপারগুলো যদি বিশ্লেষণ করতে হয়, অত বিশ্লেষণে না যায়, আমার ধারণা এগুলো একটা দ্রুত সমাধান হওয়া প্রয়োজন। জি, এবং এই সমাধান আপনি করতে কয়েকটি গেলে শব্দ ব্যবহার করেছেন, যে ঘটানো হলো, পায় তারা, এরকম কয়েকটি শব্দ ব্যবহার করেছেন। তো এর ফলে মধ্যসত্ত্ব ভোগী ঠিক নয়, মানে উপকৃত পক্ষটি আসলে কারা, কাদের আসলে এই এর মানে মাঝখান আপনি থেকে? বেনিফিশিয়ারি গ্রুপের কথা বলছেন। একদম তাই। এক, আর আপনি যদি শব্দগুলো যদি একটু একটু করে আটকে দেন, কিংবা সেই শব্দটাকেই ফোকাস করেন, তার আগে কি শব্দ আছে পরে কি শব্দ আছে সেটাও কিন্তু বিবেচনার বিষয়। আমি বলেছি শব্দ যেমন ব্রহ্ম তেমন ব্রহ্মদত্তও বটে। এই শব্দ চয়নে আমাদের সকলের সতর্ক থাকা প্রয়োজন। আমি বুঝতে চাই সাধারণ নাগরিকরা যারা বরিশালবাসী কিংবা বরিশালের বাইরে যারা গিয়েছিলেন, তারা কেন ওই দিন সকালবেলা তাকে যে শুনতে হলো যে এখানে লঞ্চ চলবে না। এই লঞ্চ না চলার পিছনের যে ঘটনাগুলো, কারা ডাক দিয়েছিলেন, কোন গায়েবী ডাক ছিল, এগুলো সবগুলো বিবেচনায় আনতে হবে। আপনি আমার প্রতিটা শব্দ যদি খেয়াল করে দেখেন, আমি শব্দটা কিন্তু খুবই সতর্কভাবে কিন্তু মন্তব্য করছি এবং বুঝে শুনে মন্তব্য করছি, কারণ রাজনীতিটা আমি চিনি। 72 বছরের রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগ, তার ইতিহাসে আছে, তার ঐতিহ্য আছে, তার সংগ্রামী চেতনা আছে, জন্মসূত্রে পাওয়া যে তার লড়াইয়ের যে চেতনা, সেই চেতনার বিষয়গুলো কিন্তু রয়েছে। খেয়াল রাখা দরকার, 71 সালে মুক্তিযুদ্ধের সময় ওই এলাকায় যেই ধর্মান্ধ গোষ্ঠী যারা ছিল, সেই ধর্মান্ধ গোষ্ঠীরা কিন্তু এখনো মিনমান হয়ে যায়নি। কিন্তু যেই মানুষটির কথা আমি বললাম, সাবেক চিফ হুইপ, বর্তমানে নির্বাচিত সংসদ সদস্য আবুল হাসান আব্দুল্লাহ, তার একটি প্রভাব বিশেষ করে ইতিবাচক অর্থে কিন্তু পুরো বৃহত্তর বরিশালে কিন্তু রয়েছে। অনেকগুলো বিষয় রাজনীতি এখানে যুক্ত। এখন কোন দ্বন্দ্ব সংঘাত কোন জায়গায় তৈরি হলো, আপনি পরোক্ষভাবে অনেক বার্তা দেবার চেষ্টা করলেন, প্রত্যক্ষভাবে দেবার হলে নিশ্চয়ই আপনি দিতেন। আমরা আসলে বুঝতে চাই, সেটা প্রয়োজন বোধ করলে সেটাও দিব। অতএব সেটার উপর আমার নিশ্চয়ই আমি আমরা আপনার কাছে শুনতে আগ্রহী, চয়নে খুব সতর্ক থাকি। নিশ্চয়ই আপনি যদি প্রত্যক্ষভাবেও যদি বলতে চান, আমরা শুনতে খুবই আগ্রহী এবং আপনার কাছে প্রত্যক্ষভাবেই শোনার একটা আকাঙ্ক্ষা আমাদের আছে। তবে একটা ব্যাপার আমরা একটু ভালো করে বুঝতে চাই, যে বরিশালের ঘটনাটি আসলে আপনি বলছিলেন যে এর আসলে অবসান হওয়া দরকার, পুরো ব্যাপারটি সুরাহা হওয়া দরকার, নিয়ন্ত্রিত হওয়া দরকার। যদি অবসান না হয়, যদি সুরাহা না হয়, যদি নিয়ন্ত্রিত না হয়, ঝুঁকি কোথায় কোথায় তৈরি হচ্ছে? সুভাষ সিংহ রায়। সেই ঝুঁকির জায়গাটা তো রয়ে গেছে, রয়ে যাচ্ছে। এই কারণে বাংলাদেশের রাজনীতিতে পরিস্থিতি উল্টাপাল্টা করে দেওয়ার জন্য চক্রান্ত কিন্তু সব সময় আছে, সব সময় আছে। এবং সেটার যদি সতর্ক না থাকে, বিশেষ করে বাংলাদেশ আওয়ামী লীগ টানা 12.5 বছর ক্ষমতা শব্দটা ব্যবহার না করে দেবে সরকার পরিচালনার দায়িত্বে আছে, এখানে তার অনেকগুলো ঝুঁকি সামলাতে হচ্ছে। এবং সেই ঝুঁকিগুলো তো নিশ্চয়ই কিছুটা বহিস্থ ঝুঁকি। আর আমরা বরিশালের ঘটনাটাকে কি আসলে বহিস্থ কোনো ঘটনা বলবো, নাকি অভ্যন্তরীণ ভাবে সৃষ্ট কোনো ঘটনা বলবো? আমি যদি এক কথা উত্তর দিই আপনাকে, আমি কিন্তু উত্তর আগে দিয়েছি। নিশ্চয়ই আমার কাছে কেন জানি মনে হচ্ছে, আমি আবার বারবার বলছি, দ্বন্দ্ব বাইরে, মহড়া হচ্ছে ওই জায়গায়। এখন দ্বন্দ্বটা কি সেটা যদি আপনি আমাকে জিজ্ঞেস করেন, দ্বন্দ্ব হচ্ছে প্রভাব বিস্তারের দ্বন্দ্ব, দ্বন্দ্ব হচ্ছে নিজের ক্ষমতা প্রদর্শনের দ্বন্দ্ব, দ্বন্দ্ব সৃষ্টি হয়েছে নানান প্রক্রিয়ার মধ্য দিয়ে। আমরা আসলে আলোচনার শুরুতে আমরা এই প্রশ্নটি রেখেছিলাম যে এটা কি আসলে ক্ষমতার প্রদর্শনের কোনো বিষয় কিনা। আপনি আসলে সেটি বলছেন, কিন্তু আমাদের সাবেক সচিব আবু আলম শহীদ খান এবং সিনিয়র সাংবাদিক আমাদের সঙ্গে আছেন মঞ্জুর হোসেন বুলবুল, দুজনেই কিন্তু ঠিক বিষয়টিকে ঠিক একমত হননি, তারা ভিন্ন কোনো দিকে তারা হয়তো একমত হয়েছেন। কিন্তু আপনি বলছেন যেটি আসলে এক ধরনের ক্ষমতার লড়াই বা ক্ষমতার দ্বন্দ্বই বটে। যদি একটু খোলাসা করেন। আপনি যদি আলোচকদের মধ্যে যদি ভিন্ন রকম বক্তব্য দেখে থাকেন, সেজন্য আমি দুঃখ প্রকাশ করছি। ভিন্ন মত থাকতেই পারে, ভিন্ন মত আছে, কিন্তু
ভিন্ন মতের কিন্তু একটা ফাইন টিউনিং কিন্তু আছে, জি একজনের ব্যাখ্যা এক রকম বিশ্লেষণ ঘটবে। নিশ্চয়ই নিশ্চয়ই, সেজন্যই তো এই আলোচনা। জি। এবং চমৎকার সব বক্তব্য রেখেছেন দুইজন, বিশেষ করে জি। মঞ্জুর হাসান বুলবুল ভাই প্রথমে যেটা শুরু করেছেন এটাই না, হচ্ছে প্রণিধানযোগ্য। আমরা আসলে ওটাই আমি বুঝতে ওই চাইছি। জায়গায় আপনি না যে বলছিলেন যে হয়তো দ্বন্দ্ব এক জায়গায়, মহড়া আরেক জায়গায়, এই কথাটির পেছনে নিশ্চয়ই কোন একটি গূঢ় অর্থ রয়েছে, যদি আমাদেরকে খোলাসা করেন। না, আপনি যদি সবকিছু খোলাসা চান আমি খোলাসা করব। জি। আমি যেটা আমার নিজের বিবেচনা, আমি যে সঠিক আচ্ছা, সেটাও তো না। খোলাসা করার জন্য আপনার কাছে আবারও আমরা একটু আসছি, কারণ মনে হচ্ছে এটা সময় লাগবে। আপনার কাছে শুনতে চাই বিস্তারিত, তবে একটা ছোট বিরতি আমাদের এই আলোচনার মাঝখানে নিতে হচ্ছে। আর বিরতিতে যাওয়ার আগে রাত 10টার সংবাদ শিরোনামগুলো শুনে নিতে চাই। দ্বন্দ্ব সমাস প্রেক্ষাপট, বরিশালের সাম্প্রতিক ঘটনা। আমাদের সঙ্গে বেশ কয়েকজন অতিথি আছেন, স্টুডিওতে আছেন সিনিয়র সাংবাদিক মঞ্জুর হাসান বুলবুল। আবারও আপনার কাছে যে বিষয়টি নিয়ে ফিরতে চাই, গত দুদিনে অনেক আলোচনা হচ্ছে, কিন্তু যে পরোক্ষভাবে বলবো না প্রত্যক্ষভাবে বলবো, এই প্রসঙ্গে আসলে অনেক কিছু রেখে রেখে বলা হচ্ছে। আমরা আসলে মানে যেটুকু মানে আভাস ইঙ্গিতে বা বিভিন্ন জনের আলোচনায় বিশ্লেষণে যেটুকু বুঝতে পারছি, যে বরিশালের সাম্প্রতিক ঘটনার পেছনেও আসলে একটি ঘটনা আসলে আছে, যার বড় অংশ আসলে এক ধরনের রাজনৈতিক ক্ষমতায়ন বা এক ধরনের বিরোধের হয়তো সম্পৃক্ততা থাকতে পারে। সেটি একটি আলোচনা, সেই আলোচনা আপনি নিশ্চয়ই চাইলে যোগ করতে পারেন। আর আমার প্রশ্ন আপনার কাছে যে বিষয়টি, সেটি হচ্ছে যে আমরা দৃশ্যত যা দেখছি, যে এখানে আসলে এক ধরনের মুখোমুখি অবস্থান, এই ঘটনাটি আসলে দেশের অন্যত্রও তো আসলে নানা রকম ঝুঁকি তৈরি করতে পারে যদি এটি সঠিকভাবে নিয়ন্ত্রণ করা না হয়। সেই ঝুঁকিটিকে আপনি কি আপনার দৃষ্টিতে যেগুলো ধরা পড়ে যদি একটু বলেন, এবং সেটি কিভাবে এই ঘটনাটিও আসলে নিয়ন্ত্রণ করা যেতে পারে উদাহরণযোগ্য ভাবে, সেটা যদি আপনি ভাবনাগুলো শেয়ার করেন। ধন্যবাদ। আপনি আপনার প্রশ্নের প্রথম অংশের জবাব কিন্তু সুভাষ সিংহ রায় যথার্থ দিয়েছেন। তিনি খুব মানে অনেকটা স্পষ্ট করেই বলেছেন যে ইউনূস সাহেব হলেন প্রশাসনিক কর্মকর্তা। কোনো দলের নেতার পোস্টার ব্যানার তার অঞ্চলে লাগানোর ক্ষেত্রে তার কোনো বিশেষ আগ্রহ আছে কিনা, এটা আবুল আলম খান শহীদ খানও বলেছেন, এটু দেখা দরকার। আবার যে মহড়াটি আমরা দেখলাম তার পিছনে রাজনৈতিক দ্বন্দ্ব আছে কিনা, সেটিও সুভাষ সিংহ রায় যথার্থ বলেছেন। তা আপনি যে প্রশ্নটি করলেন, যে প্রশ্নটি, এটার সুরাহার পথ কি? সুরাহার পথ দুই দিকেই হতে হবে। এটা একদল বিবৃতি দিয়ে অবস্থান নিল, একদল মামলা করলো, সিটি কর্পোরেশনের মেয়রের নাম ধরে। সাধারণত এরকম রাজনৈতিক মামলায় আমরা দেখি যে দুর্বৃত্তদের নামে মামলা হয়, তারপরে যদি এটার পিছনে কোনো নেতা থাকে সেটা আসে। কিন্তু তারা শুরুতেই মামলাটাই করলেন মেয়র সাহেবের নাম দিয়ে। মেয়র সাহেবকে ওই যেটি সুভাষ সিংহ রায় বললেন, যে মেয়র সাহেবের একটা পারিবারিক ঐতিহ্য আছে, রাজনৈতিক ঐতিহ্য, এবং সেটা তার দাদা, তার বাবা এবং তার নিজেরও, সে নির্বাচিত হয়েছে এখান থেকে। এখন এখানে সমস্যাটার একটা জায়গায় আমি মনে করি যে এটি প্রশাসনের যারা যে বিবৃতি দিয়েছেন, যে প্রশাসন যারা পরিচালনা করেন, তাদের খুব দ্রুত উচিত হবে যে তাদের প্রশাসনিক কর্মকর্তার কোনো বাড়াবাড়ি আছে কিনা। এবং প্রশাসনিক কর্মকর্তা, যেটি সুভাষ সিংহ রায় বলেছেন, যে যার কাজ যতটুকু, চাইনিজটা কিন্তু এখনো তাই মনে করে। চাইনিজটা কিন্তু তার চাইনিজ পলিসি হচ্ছে, আমার যতটুকু কাজ আমি এইটুকুর মধ্যে থাকবো, আপনার কাজের মধ্যে নাক গলাবেন, আপনি আমার কাজে নাক গলাবেন না। আপনি জিজ্ঞেস করবেন। আমি কিছুদিন আগে চায়নাতে গিয়েছিলাম, এখানে তাদের যেসব দ্রুতগতি সম্পন্ন ট্রেন যখন দেখানো হলো, তো ট্রেনের চিফ ইঞ্জিনিয়ার আমাদেরকে বর্ণনা করছে যে এটা টেকনিক্যালি কেন ভালো, কত ভালো। আমরা বললাম যে তোমাদের লন্ডন বা আমেরিকা বা রাশিয়ার প্লেনের চেয়ে ভালো কিনা, এটা ব্যাখ্যা দিল। আমাদের সঙ্গে ভারতীয় একজন সাংবাদিক ছিল, উনি প্রশ্ন করলেন যে তোমাদের এই ট্রেনটা কি তোমরা, ভারত সরকার যদি চায় তাহলে কি ভারতে তোমরা এই ট্রেনের সহযোগিতা দিবে? উনি বলে যে এটা পলিটিক্যাল ডিসিশন, এটা আমার কাজ না, এটা রাজনীতি। তুমি যখন পলিটিক্যাল লিডারদের সঙ্গে কথা বলবা, আমি হলাম সায়েন্টিস্ট, আমি হলাম ইঞ্জিনিয়ার, আমি ট্রেন চালাই, তুমি ট্রেনের যাবতীয় বিষয় জিজ্ঞেস করো, আমি সেটা বলবো। কিন্তু এটা ভারতে দিবে না কোথায় দিবে, এটা পলিটিক্যাল সিদ্ধান্ত, এটা তুমি পার্টির কাছে গিয়ে বলো, এটা পার্টির নেতাদের সঙ্গে যখন কথা বলবে তাই। কাজে বাস্তবতাটা তাই। কাজে আমার মনে হয় যে সমস্যার সমাধান দ্রুত করার দরকার দুইভাবে। একটি হচ্ছে সরকারি কর্মকর্তাদের লেভেল থেকে, যে তাদের কর্মকর্তার কোনো বাড়াবাড়ি আছে কিনা, বেশি আনুগত্য দেখানোর ইচ্ছে কিনা। কারণ আপনি দেখেন, ঘটনা ঘটার পর দিন দেখি যে কত এত বিজেপি তলব করা হচ্ছে, এতজন ম্যাজিস্ট্রেট চাওয়া হচ্ছে, মনে হচ্ছে বরিশাল বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে, এরকম একটা যুদ্ধংদেহী পরিস্থিতি। তো এটিও একটা দেখা দরকার যে প্রশাসনের কর্মকর্তা, তার বাড়িতে আক্রমণ হয়েছে, তার বাবা মা নাকি করোনায় আক্রান্ত, খুবই দুঃখজনক। তারপরেও সুষ্ঠু স্বার্থে এটা তদন্ত হওয়া দরকার। আবার এদিক থেকে আওয়ামী লীগকেও দলগতভাবে সিদ্ধান্ত নিতে হবে যে তার দলের দুই পক্ষের কোনো দ্বন্দ্বের কারণে এই ঘটনা ঘটলো কিনা। কারণ এটি যদি বরিশালে আমরা সেটেল না করি, তাহলে বাংলাদেশের বহু জায়গায়
এই রিপিট হতে পারে। কোথাও বাংলাদেশের বহু জায়গায় সরকারি দলের মধ্যে দ্বন্দ্ব আছে, সেই দ্বন্দ্বের সঙ্গে প্রশাসনের সঙ্গে কোথাও কোথাও জটিলতা আছে। এখন বরিশালে যদি এই কেস মডেলটা সাকসেসফুল হয়, যেমন সিটি কর্পোরেশনের পক্ষে সমস্ত মেয়ররা কমিশনাররা বিবৃতি দিলেন, এমনকি পরিচ্ছন্ন কর্মীরা দাঁড়িয়ে বললেন যে আমরা কালকে থেকে ময়লা পুরস্কার ময়লা নিব না যদি মেয়রের বিরুদ্ধে। না, তারা তো কয়েকদিন বন্ধ রেখেছিল। তো কাজেই এটি যদি একটা মডেল হয়, তাহলে পরশুদিন আপনি আরেক জায়গায় দেখবেন এরকম মেয়র সাহেবের পক্ষে বা উপজেলা চেয়ারম্যানের পক্ষে পলিটিক্যাল অবস্থান নেওয়া হবে, প্রশাসনের পক্ষে কাজ করানো খুব মুশকিল হবে। আবার প্রশাসনের কর্মকর্তাদের কোনো বাড়াবাড়ির কারণে রাজনৈতিক দেশেতে সংঘর্ষ হলো কিনা সেটাও দেখবে। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক ছিলেন, বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য জনাব ইমামুজ্জামান ইমামুল হক, তিনি আমাকে বলেছেন দেখেন একটা পাবলিক ইউনিভার্সিটি, আমরা যখন বিজয় দিবস অনুষ্ঠান করব, 26শে মার্চ অনুষ্ঠান করব, আমি 3-4টা থেকে ফোন পাই। মেয়র বলেন যে এটা কে গেস্ট হচ্ছে, চিফ গেস্ট হচ্ছে আমাকে জানাইতে হবে, উপজেলা চেয়ারম্যান বলেন, জেলা পরিষদের চেয়ারম্যান বলেন, আওয়ামী লীগের সভাপতি বলেন, বলে এটি কি ঢাকায় সম্ভব? ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিজয় দিবস অনুষ্ঠান করলে মেয়রদের সাধ্য আছে, তারা এখানে বলবে? বলে যে এটা কি স্কুলের মতো মনে হয়, মানে রাজনৈতিকভাবে তাদের প্রভাব দেখো, কিছুই না, তারা ওখানে যাবে, বিশ্ববিদ্যালয়ের ছেলেরা হাসে, মেয়েরা হাসে যে এই লেভেলের চিফ গেস্ট হয়েছে। কাজে আমার ধারণা মাঠ পর্যায়ের প্রথম আওয়ামী লীগকে তার দলগত অভ্যন্তরীণ দ্বন্দ্বটা কতটা তীব্র সেটাকে দেখতেই হবে। কাজে এখানে সরকার একটা একটা অংশ, আওয়ামী লীগ এখানে ওবায়দুল কাদের সাহেবের দায়িত্ব খুব বেশি হবে। আমি মনে করি যে তিনি এইখানে তার দলের মধ্যে পানি সম্পদ প্রতিমন্ত্রী এবং সিটি কর্পোরেশনের মেয়রের সঙ্গে কোনো দ্বন্দ্ব আছে কিনা, এবং এই দ্বন্দ্বের কারণে কার প্রভাব বেশি সেটার কারণে মানে গন্ডগোল হলো ইউনো সাহেবের বাড়িতে আমরা লঞ্চ বন্ধ করে দিলাম, ট্রান্সপোর্ট বন্ধ করে দিলাম, তার মানে এইখানে একটা জায়গাটা আছে। আবার পাশাপাশি প্রশাসনকেও দেখতে হবে যে মাঠ পর্যায়ে যিনি প্রশাসনিক কর্মী তিনি তার সীমানার জুরিসডিকশনের বাইরে গিয়ে, যেটা শহীদ খান বলেছেন, জুরিসডিকশনের বাইরে গিয়ে কোনো কাজ করছেন কিনা, অতিমাত্রায় আনুগত্য প্রদর্শন এবং মন্ত্রী মহোদয়কে খুশি রাখতে পারে নিজের ভবিষ্যৎ খুশি আছে। তেমনি আবার প্রশাসন সমিতির যে বিজ্ঞপ্তি, সচিব মহোদয় কবির আনোয়ার সাহেব আমাদের খুব ঘনিষ্ঠ মানুষ, তাকেও কি কোনো ভিন্ন পরিস্থিতির কারণে দ্রুততম সময়ে এই ভাষায় বিবৃতি দিতে হয়েছে কিনা, এই সবগুলি কিন্তু খোলাসা করতে হবে। তা না হলে পরে এই ঘটনা ঘটতে থাকবে। কারণ এই বিশেষ প্রশাসন একাডেমি, আমি আবারও বললাম যে তারা সমাজের উচ্চতর শ্রেণী, তাদের যখন বেতন টেতন বাড়ে তখন বলা হয় যে ওদের মতো তো মেধাবী আপনারা, আমাদের বেতন, সাংবাদিকদের বেতন বাড়ে না, অন্য সেকশন বাড়ে না। বলা ঠিক আছে, আমরা মেধাবী, আমরা হয়তো সরকারি চাকরিতে গেলে আমরাও এই পক্ষে থাকতাম। কিন্তু এই বিশেষ প্রশাসন একাডেমি আপনি দেখেন, যখন রাজশাহীর ডিসি সাহেব আমাদের সাংবাদিকদেরকে পিঠে সর্বনাশ করে দিল, তখন কিন্তু বিশেষ প্রশাসন একাডেমি বলে নাই যে আইনের গতিতে চলবে, এই কর্মকর্তা যদি দোষী হয় তাহলে আমরা এটা তার বিরুদ্ধে থাকবে, এটা বলে নাই। আপনি রোজিনের সঙ্গে তাদের প্রশাসনের কর্মকর্তা যখন এইরকম আচরণ করলেন, তখন কিন্তু তারা বলে নাই যে না এটার অন্যায় আচরণ হয়েছে কিনা, আইনের মতো চলবে, আমাদের কর্মকর্তা দোষী হলে আমরা তার পক্ষে দাঁড়াবো। আপনি যখন এই যে মাননীয় প্রধানমন্ত্রী একটা স্বপ্ন প্রকল্প, আশ্রয়ণ প্রকল্পের এত দুর্নীতি মাঠ পর্যায়ে আসলো, এই বিশেষ প্রশাসন একাডেমি কিন্তু বলে নাই যে মাঠ পর্যায়ের কর্মকর্তারা যদি দুর্নীতিবাজ হয় তাহলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা আমরা নিচ্ছি, তাহলে কিন্তু মানুষের একটা সিম্পেথি তাদের দিকে থাকতো। আর এখানে তারা যেভাবে একদম আগ্রাসী শব্দ দিয়ে, আমি দুঃখিত যে শব্দটি ব্যবহার করলাম, আগ্রাসী শব্দ দিয়ে যেভাবে তারা বিবৃতিটি দিলেন, তাতে মানুষ আহত হয়েছে, তারা অ্যাক্টিভিজম দেখাচ্ছে। তো তারা তো ওই যেটা আবুল শহীদ করলো, তারা কর্মচারী হিসেবে তারা তো এই আচরণ করতে পারে না। তো কাজে এটি আমার মনে হয় আর বাড়তে না দিয়ে দ্রুততম সময়ে সমাধান করা দরকার। সুভাষ সিংহ রায় অনেক ইশারা ইঙ্গিতে অনেক কথা বলেছেন, দল এই মেসেজ নিশ্চয়ই বুঝেছে, সাধারণ মানুষের আলোচনা করছে, এবং যতই বাড়তে থাকবে ততই দলের মধ্যে ওই যে এখন কি বলে সমস্ত মেয়ররা, সমস্ত কমিশনাররা বলেছে মামলা প্রত্যাহার না হলে পরে আমরা, তাহলে এখন যদি সিটি কর্পোরেশনের সমস্ত বাহিনী, এখন ইউনো সাহেবের তো এই বাহিনী নামবে না, এবং উল্টা আপনি দেখেন মামলা হয়েছে পাল্টা ইউনো সাহেব এবং এসপি কি বলে ওসি সাহেবের নামে। তো এখন একটা গণপ্রতিনিধির নামে মামলা হলো, তার পাল্টা যদি আবার ওসি সাহেব ইউনো নামে মামলা হয়, সারা বাংলাদেশে এরকম যদি বহু জায়গায় হয়, তাহলে তো প্রশাসনের কাজ করবে না, দলও কাজ করবে না। কাজে এই জায়গাটাতে আমার ধারণা দলকেও একটা অগ্রগামী ভূমিকা গ্রহণ করতে হবে এবং প্রশাসনকে একটা অগ্রগামী ভূমিকা পালন করতে হবে, এবং মানুষের মধ্যে আস্থার জায়গাটা দিতে হবে যে কেউ বাড়াবাড়ি করেছে, বাড়াবাড়িটা আমরা নিয়ন্ত্রণ করেছি, তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা, মানুষ এতেই সন্তুষ্ট হবে।
জি, আমি নিশ্চিত যে ঠিক এ প্রসঙ্গে আবু আলম শহীদ খান নিশ্চয়ই অনেক কিছু যোগ করতে চাইবেন। এতক্ষণ মঞ্জুল হাসান বুলবুল যে যে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো আমাদেরকে দিলেন তার লেজ ধরে যদি আমরা একটু আপনার কাছে আসতে চাই, যে আপনি একটু আগে বলছিলেন যে প্রত্যেকটি সংস্থা বা প্রতিষ্ঠান বা ব্যক্তি পদস্থ কর্মকর্তা প্রত্যেকেরই আসলে একটি নির্দিষ্ট দায়িত্ব রয়েছে, নির্দিষ্ট দায়িত্বের সীমা রয়েছে। কারা কতদূর যেতে পারবে সেটি আসলে আইন এবং সংবিধান বা আরো অনেক কিছু দিয়ে আসলে সুনির্দিষ্টভাবে নির্ধারিত। ফলে এর বাইরে আসলে যেমনটি যাবার সুযোগ কম এবং তার এখতিয়ারের বাইরে গিয়ে কাজ করার সুযোগ কম, আবার দ্বন্দ্বের সুযোগ আসলে কম, যদি না এখানে বাইরের যদি কোনো অন্য কোনো প্রভাবক যদি আসলে থেকে থাকে। তো আমরা আসলে অনেক রকম আলোচনা করছি যে পেছনে রাজনৈতিক প্রেক্ষাপটটি কি বা অন্য কোথাও বিরোধের প্রকাশটি কি আসলে এখানে ঘটলো কিনা, অনেক কিছু আসলে আমরা বিশ্লেষণ করছি। কিন্তু আসলে যে বিষয়টি আমরা একটু আপনার কাছে শুনতে চাই যে এই ঘটনাটিকে উদাহরণ হিসেবে যদি দেখে একই ঘটনার পুনরাবৃত্তি যদি দেশের বিভিন্ন অঞ্চলে হতে থাকে, কারণ এরকম ঘটনা পরিস্থিতি নিশ্চয়ই অন্য আরো জনপদেও রয়েছে, তো এটি আসলে একটি বড় বিপদের কারণ হবে। আমরা আসলে বুঝতে চাই যে মাঠ পর্যায়ে প্রশাসন এবং স্থানীয় পর্যায়ের রাজনীতির যে এক ধরনের ভারসাম্যপূর্ণ সহাবস্থান, দুটোই জনগণের উদ্দেশ্যে কাজ করে, এই ভারসাম্যটা যেন সুসংহত থাকে, এজন্য নিশ্চয়ই এই ঘটনাটিকে সবাই আমরা বলছি যে খুবই দ্রুত সুরাহা করা দরকার। আপনি কি কিছু যোগ করবেন যেটি আসলে কিভাবে দৃষ্টান্ত হিসেবে এটিকে সুরাহা বা অবসান ঘটানো যায়? প্রথমত এটা তো বরিশালকে সুরাহা করতে হবে, নাহলে বরিশাল মডেলে যদি অন্য জায়গায় এসব ঘটনা ঘটতে থাকে এবং এর পিছনে যদি কোনো ধরনের ষড়যন্ত্র থাকে বা পিছনে কোনো খেলোয়াড় থাকে, সব মিলিয়ে সরকার এবং সরকারের যে দল আছে ক্ষমতায় তাদেরকে এবং প্রশাসন যন্ত্রের যারা শীর্ষে আছেন তাদেরকে এই জিনিসটা পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করে একটা সমাধানে পৌঁছানোর চেষ্টা করতে হবে। দেখেন এখানে যারাই আছেন, যে আমাদের যে ইউনো আছেন যার বাসায় আক্রমণ হয়েছে, বা বরিশালের যে ডিসি আছেন, কমিশনার আছেন, বরিশালের যে ওসি আছেন, এসপি, পুলিশের যে ডিআইজি আছেন, তারা সবাই এবং আমাদের মন্ত্রণালয় যে এখান থেকে বিবৃতিটা গিয়েছে, এদের সবারই যদি আপনি সবারই আমি ব্যক্তিগতভাবে চিনি এবং সকলকে আমি জানি এবং তাদের কি ধরনের সরকারি আনুগত্য আছে সে নিয়ে আমার কোনো সন্দেহ নেই, এবং তারা সরকারি কাজ সুচারুরূপে সম্পাদন করার চেষ্টা করবেন এবং সরকারের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্রে লিপ্ত হবেন না, এটা আমার ধারণা এবং আমি মনে করি। সুতরাং এখানে তাদের পক্ষ থেকে যে বিশাল কোনো ষড়যন্ত্র করা হচ্ছে এরকমটা আমি ভাবি না। একটা ঘটনা ঘটেছে, সেটার ভিতরে যেতে হবে আসলে। এইটা অন্য এলাকাও থাকতে পারে, এটা যদি আমরা সমাধান না করতে পারি তাহলে অন্য এলাকায় এই ঘটনা ঘটতে পারে। এটার সাথে সুশাসনের একটা বড় সম্পর্ক আছে। আমি আপনাকে একাডেমিক্যালি যেটা বলেছি যে প্রত্যেকের সীমারেখা আছে, আসলে কি আমরা সেই সীমারেখাগুলো মেনে চলছি কিনা সেটা একটা বড় প্রশ্ন, এবং এই প্রশ্নের উত্তর কিন্তু খুঁজতে হবে। আমরা এই প্রশ্নগুলোর উত্তর খোঁজার চেষ্টা করি না যে আমরা প্রত্যেকে আমাদের সীমারেখার মধ্যে আছি কিনা, আমাদের যিনি এমপি আছেন তিনি তার সীমার মধ্যে আছেন কিনা, আমাদের মেয়র সাহেব আছেন কিনা, আমাদের উপজেলা চেয়ারম্যান নির্বাচিত তিনি আছেন কিনা, উপজেলা নির্বাহী অফিসার, ডেপুটি কমিশনার, সেক্রেটারিজ এবং পুলিশের আইজি থেকে কনস্টেবল পর্যন্ত প্রত্যেকের যে সীমারেখা আছে আইন এবং সংবিধানে, সেই সীমারেখার মধ্যে আমরা আছি কিনা এই প্রশ্ন কিন্তু আমরা করি না। একটা ঘটনা ঘটার পরে আমরা ওটা বিশ্লেষণ করি, আমরা খোঁজার চেষ্টা করি, আমরা কোনো সময় ষড়যন্ত্র খোঁজার চেষ্টা করি, ষড়যন্ত্র তত্ত্বটা খুব পপুলার এবং বা কারো উপরে আমরা দায় চাপিয়ে দেওয়ার চেষ্টা করি, কিন্তু আমরা আসল প্রশ্নের উত্তর খুঁজি না। সেই আসল প্রশ্নের উত্তরটা আমাদেরকে আসলে খুঁজে বের করতে হবে। আমাদের যার যা কাজ, যার যা দায়িত্ব, সেই দায়িত্ব যাতে তারা পালন করেন এবং তারা দায়িত্বের বাইরে যে অতিরিক্ত আনুগত্য বা অতিরিক্ত ক্ষমতা দেখানোর যে প্রচেষ্টা সেটা যাতে না করেন, সেই বিষয়ে প্রশাসন এবং রাজনীতিবিদ এদের একমত হতে হবে। এটা এই দুই ক্ষেত্রে যদি আমরা একটা জায়গায় পৌঁছতে পারি, যে আমরা যদি এটাকে একটা মানে সাংস্কৃতিক পরিবর্তন করতে পারি, তাহলে কিন্তু আশা আছে। না হলে হবে কি, আপনি আজকে বরিশালের ঘটনাটা ধামাচাপাও দিতে পারবো, আমরা দুই পক্ষকে দেখে মীমাংসা করে দিতে পারবো। মামলাগুলো আমরা যেহেতু জানি বাংলাদেশে সব মামলা কিন্তু মীমাংসা যোগ্য নয়, তারপরে হয়তো যারা মামলা করেছেন তারা মামলা হাজিরা দেবেন না, উইথড্র করবেন না, শেষ পর্যন্ত মামলার কোনো পরিণতি হবে না এবং মামলা শেষ হয়ে যাবে, দুই পক্ষের মতো যে যার জায়গায় চলে যাবেন। তাহলে কিন্তু সমস্যার সমাধান হবে না। সমস্যার সমাধান করতে হলে ভেতরে ঢুকতে হবে এবং ভেতরে ঢুকেই বাংলাদেশের জন্য এই সমস্যার সমাধানটা করতে হবে। কারণ আমরা উন্নত বাংলাদেশ করতে চাই, আমরা স্বপ্নের সোনার বাংলা করতে চাই। সুতরাং বাংলাদেশের জন্য প্রয়োজন যাতে আমরা এই সমস্যা কোথাও না ঘটবে না এরকম না, ঘটলে যাতে আমরা এটা সুচারু সমাধান করতে পারি, সেই জায়গায় আমাদের সকলকে কাজ করতে হবে। শুধু আমরা যদি বলি যে না এটা
এরকম ভাবে আমরা এটা রিজলভ করে ফেলি আর কোনো ঘটনা ঘটবে না, এরকম না। ঘটনা কিন্তু ঘটছে, প্রতি বছরই ঘটে, প্রতি 6 মাসে ঘটে বা প্রতি 3 মাসে ঘটে। সুতরাং কেন ঘটনাগুলো ঘটে, ঘটনাগুলো কিভাবে এটা না ঘটার ব্যবস্থা করা যায়, সেই জায়গায় একটাই জায়গা যে আপনি আপনার দায়িত্বের সীমারেখার মধ্যে থাকেন এবং সেই সংস্কৃতিটা আমাদের গড়ে তুলতে হবে। জি, আমি একটু একটা আগে ভারসাম্য বলেছিলাম যে আসলে আপনার মাঠ পর্যায়ে আসলে সরকারি দরকার। আপনি অফিসে কেন সুশাসনের ব্যানার কথা ফেস্টুন বলছিলেন, টাঙাতে হবে? জি, এই সুশাসনের কথা বলছিলেন, সুশাসনের জন্য হয়তো এই ভারসাম্যটা হয়তো খুবই জরুরি এটা রক্ষা করা। আরেকটি বিষয়, যদিও তখন আপনি আসলে কিছুটা একটু বলেছিলেন যে এই আলোচনাটা একটু সরিয়ে রাখা দরকার। আমরা যদি ওই যে আমরা যদি একটু যে অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশনের বিবৃতিটা নিয়ে যদি একটু আপনার কাছে যেতে চাই, আপনি বলেছিলেন যে এটা সরিয়ে রাখা দরকার, কিন্তু আমরা আসলে দেখছি যেটি আসলে কিছুক্ষণ আগে মঞ্জুল হাসান বুলবুলও বলছিলেন যে বিভিন্ন সংগঠন, পেশাজীবী সংগঠন, তারা কিন্তু এক ধরনের নিজেদের সক্রিয়তা বা অ্যাক্টিভিজমের জায়গা থেকে তারা আসলে যে ধরনের শব্দ প্রয়োগ করে, যে ধরনের কথা বলে, যে ধরনের উদ্যোগ নেয়, আমরা এই অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশনের এবারের বিবৃতিতে কিন্তু আসলে আমরা কিছুটা শব্দ প্রয়োগের সতর্কতার ঘাটতি বলে অনেকে আসলে মনে করছেন, এবং যে বিষয়টি অনেকেই এক ধরনের সমালোচনার মধ্যে ফেলছে। এই বিষয়টিকে কি আপনি আসলে যারা এই পেশাজীবী, যারা আসলে প্রশাসনিক দায়িত্বে কাজ করছেন, সরকারি চাকরি করছেন, তাদের কাজ করা মনোভাবের কোনো পরিবর্তনের কোনো আভাস বা ইঙ্গিত হিসেবে কি আপনি দেখেন? গত কয়েক বছরে আমরা অনেক রকম আলোচনা করছি এবং সাম্প্রতিক সময়ে নানা কারণে আসলে এই আলোচনাটি আসছে, জাতীয় সংসদেও আলোচনা হচ্ছে, অনেকে আলোচনা করছেন, আমরা টকশোতেও আলোচনা করছি। আপনি কি কোনো পরিবর্তনের ছোঁয়া দেখেন কিনা? না, এটাকে আমি কোনো পরিবর্তন হিসেবে দেখি না, কারণ প্রশাসনিক কর্মকর্তা যারা গণকর্মচারী তারা জানেন তাদের কাজটা কি এবং সংবিধান এবং আইন অনুসারে তারা কিভাবে দায়িত্ব পালন করবেন। সুতরাং এখানে যদি কেউ তার সীমানা অতিক্রম করেন বা কাউকে যদি সীমা, আপনি ভালোভাবে শোনার চেষ্টা করেন, আপনারা কাউকে যদি সীমানা অতিক্রম করার জন্য লালায়িত করা হয় অথবা সীমানা অতিক্রমে সাহায্য করা হয়, তাহলে কিন্তু একটা সমস্যার সৃষ্টি হয়। প্রশাসনিক অ্যাসোসিয়েশনের বিবৃতির ব্যাপারে আমার পরিষ্কার কথা যে তারা যেসব শব্দ চয়ন করেছেন সেটা অনভিপ্রেত, অনাকাঙ্ক্ষিত, এই শব্দ চয়ন করা তাদের উচিত হয়নি। এবং আমি এই প্রশাসন অ্যাসোসিয়েশনের সভাপতি হিসেবেও 3 বছরের বেশি দায়িত্ব পালন করেছি, আমরা কখনো এই ধরনের শব্দ চয়ন করিনি। সুতরাং এই শব্দ চয়নের ক্ষেত্রে আমাদেরকে অবশ্যই সতর্ক থাকতে হবে এবং আমাদেরকে আমার ইউনো আক্রান্ত হয়েছে, ইউনোর বাসা আক্রান্ত হয়েছে বা আমার কোনো সহকর্মী আক্রান্ত হয়েছে, অবশ্যই আমি সেই ব্যাপারে কথা বলবো, কিন্তু কথা বলার মধ্যে আমার যে কথাটা সেটা অবশ্যই শীলতার মধ্যে থাকতে হবে, সংবিধানের মধ্যে থাকতে হবে, আইনের মধ্যে থাকতে হবে। আমি প্রশাসন অ্যাসোসিয়েশনের বক্তব্যের যে কিছু অংশ সেটাকে অবশ্যই আমি সমর্থন করি না এবং করবো না কখনো, এটা ঠিক হয়নি, এটা পরিষ্কার। কিন্তু আমি তখন বলেছিলাম যে এটাকে যদি একপাশে সরিয়ে রাখি, এটা তো আলোচনা হবেই সরকারি পর্যায়ে। নিশ্চয়ই আমাদের পানি সম্পদ সচিব এবং প্রশাসন অ্যাসোসিয়েশনের সভাপতির কাছে সরকারি পর্যায় থেকে জানতে চাওয়া উচিত। ওনার যদি আপনি ক্যারিয়ার স্টোরি দেখেন, তিনি কিন্তু প্রধানমন্ত্রীর অফিসে কার্য করতেন, এই প্রধানমন্ত্রীর অফিসে, বর্তমান প্রধানমন্ত্রীর অফিসে উনি ডাইরেক্টর ছিলেন, ডিজি ছিলেন। সুতরাং আপনি এবং ওনার যে পারিবারিক যে সম্পর্ক সেগুলো যদি আপনারা দেখেন তাহলে দেখবেন যে ওনার পারিবারিক সম্পর্কটা কোথায় কোথায় আছে। সুতরাং তার সাথে কথা বলা যেতে পারে, তিনি কেন হঠাৎ করে এরকম একটা বিবৃতি দিলেন এবং কেন এত কঠিন শব্দ চয়ন করলেন, কঠিন, কঠোর এবং অনাকাঙ্ক্ষিত শব্দ চয়ন করলেন, সেটা তার কাছে জানতে হবে। এবং আমি মনে করি প্রশাসন অ্যাসোসিয়েশন তার যে বিবৃতি দিয়েছে সেই বিবৃতির ওই অংশটুকু তারা এক্সপান্ড করতে পারে, এটা তাদের করা উচিত, তাদের করলে তাদের জন্য মঙ্গল। তারা বলতে পারে যে আমরা বিবৃতিতে একটু কঠোর ভাষা ব্যবহার করেছি, আমরা এই ভাষা যেটা ব্যবহার করেছি সেটা আমরা উদ্র করলাম, এটা তাদের করা উচিত। কিন্তু আমি তো তাদেরকে অনুরোধ করতে পারি এবং আমার পক্ষ থেকে এই অনুরোধ থাকবে যে প্রশাসন অ্যাসোসিয়েশন যে বিবৃতি দিয়েছে তার যেটুক অংশ ঠিক আছে সেটুক অংশ বাদে বাকি অংশ যেখানে তারা একজন মেয়রের, নির্বাচিত মেয়রের নাম উল্লেখ করেছে এবং রাজনৈতিক শব্দগুলো ব্যবহার করছে, রাজনৈতিক যে শব্দটি ব্যবহার করেছে সেটা তারা যেন উইথড্র করে থাকে, সেটা উইথড্র করা তাদের জন্য ভালো হবে। এটাই হলো, দেখেন আমরা যদি কোনো কিছু ঠিক করতে চাই তাহলে কিন্তু এটাই নিয়ম যে আমি ভুল করতে পারি, আমি ভুল থেকে শিক্ষা নিয়ে আমি সেটাকে ঠিক করে ফেললাম, কিন্তু আইন তার পথে চলতে হবে, আইনানুগ বিচারটা হতে হবে, সেখানে যেসব মামলা হয়েছে সেটা সুষ্ঠু তদন্ত হতে হবে এবং যারা এটার সাথে ইনভলভ, যদি পিছনে কেউ থাকে তাকেও খুঁজে বের করা দরকার এবং তাদেরকে বিচারিক আনতে হবে, তিনি যেই হন না কেন। জি, আমরা সেই বিষয়টিতেই আসলে আস্থা রাখতে চাই। আমাদের আলোচনা চলবে, আবার একটা ছোট্ট বিরতি নিয়ে আমরা আলোচনায় ফিরছি, নিশ্চয়ই সঙ্গে থাকবেন দর্শক। নিয়ে আজকে আলোচনা করছি বরিশালের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে। আমাদের সঙ্গে বেশ কয়েকজন অতিথি, এ পর্যায়ে যেতে চাই আফজালুল করিম। জনাব অ্যাডভোকেট আফজালুল করিম, আপনি কি শুনতে পাচ্ছেন আমাদের? আপনি একটু আনমিউট করে নেবেন।
হ্যাঁ, শুনতে পাচ্ছি। জি, আপনার কথা তখন আমরা একটু কম শুনতে শুনতে পাচ্ছি। পাচ্ছিলাম, গোলযোগ হচ্ছিল ইন্টারনেটে। তো আসলে আপনি তখন বেশ কয়েকটি কথা বলছিলেন, আমরা আসলে ঠিক শুনতে পাইনি আপনার কথাগুলো। আপনি বলছিলেন যে ইউএনওর বাড়িতে হামলার কোনো ঘটনাই ঘটেনি। সেক্ষেত্রে তো আসলে আলোচনাটা আমাদের অন্যদিকে চলে যায়, কারণ আমরা গত কয়েকদিন আসলে গণমাধ্যমে যে বিষয়টি দেখছিলাম, যেটা হামলার ঘটনা ঘটলো, এবং আপনার কাছে আমাদের একটা প্রশ্নও ছিল, তাহলে অত রাতে আসলে এত মানুষ কেন ওই বাসভবনের সামনে জড়ো হলো এবং এত গোলাগুলির ঘটনা ঘটলো, সেটি আসলে আপনি যদি একটু ছোট করে যদি একটু বলেন। এবং আমরা আরেকটি বিষয় আপনার কাছে একটু যদি শুনে নিতে চাই, আপনি নিজেও ওখানে সক্রিয় রাজনীতিবিদ। আমরা যেটুকু দেখতে পাই যে মেয়র কিংবা তার সমর্থক অন্য রাজনীতিবিদ যারা আছেন এবং যারা মাঠ পর্যায়ে প্রশাসনের দায়িত্বে যারা রয়েছেন, তারা সবাই তো আসলে জনগণের কল্যাণ বা সেবার উদ্দেশ্যেই কাজ করেন, প্রত্যেকেরই দায়িত্বের কিছু সীমারেখা আছে। তো এখন সেখানে একটা ভারসাম্য আসলে রক্ষা করে কাজ চলে। তো এখন আসলে বরিশালের এই ঘটনায় নিশ্চয়ই সেই স্বাভাবিক যে ব্যবস্থাটি, সেটা নিশ্চয়ই আর নেই। স্বাভাবিক কিভাবে হবে সেটিও আপনাদের ভাবনাটা আমরা একটু যদি শুনে নিতে চাই। জি, এবার একটু শুনবো আপনার কাছে। আফজালুল করিম। দেখেন, প্রথমত হলো প্রশাসনের সাথে আমাদের তো কোনো বিরোধ নেই, দ্বন্দ্ব নেই। জি, পার্টিকুলার একজন পিয়নো উপজেলা নির্বাহী কর্মকর্তার আমাদের বিরুদ্ধে অভিযোগ এনেছেন, জি, আমরা তার বিরুদ্ধে অভিযোগ এনেছি। জি, টোটাল প্রশাসনের বিরুদ্ধে তো আমরা কোনো অভিযোগ আমরা আনিনি। আমাদের বিরুদ্ধে আপনারা জানেন যে আমাদের 50 জন কর্মী, নেতা কর্মী ইনজুর্ড অবস্থা আছে। এর ভিতর 2 জন এর চোখ প্রায় অন্ধ হওয়ার পথে। তারা আগামীতে তাদের স্বাভাবিক চোখে দেখতে পারবে কি পারবে না, এটা নিয়ে সন্দেহ আছে। একটা মারাত্মক ধরনের একটা কগনিজেবল অফেন্স আমাদের বিরুদ্ধে করা হয়েছে। 50 জন লোক নেতাকর্মী আহত হওয়া এটা একটা বিশাল বিষয় বলে মনে করি আমরা। তো সেই আলোকেই কিন্তু আমরা চাই যে প্রশাসনের সাথে দ্বন্দ্ব আমাদের থাকবে কেন? আমাদের সরকার ক্ষমতায় আছে, আমরা দল হিসেবে আছি। এখানে যারা প্রশাসন আছে তাদেরকে সার্বিক ভাবেই আমরা আওয়ামী লীগের পক্ষ থেকে সহযোগিতা করে যাচ্ছি। তারা যখন যে আমাদের সহযোগিতা চায় সেই সহযোগিতা তো আমরা করে যাচ্ছি। কিন্তু একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা, এটা আমার মনে হয় টিওনো সাহেব যদি একটু বিচক্ষণ হইতেন তাহলে মনে হয় এটা এড়ানো যেত। আচ্ছা, একটা বিষয় যে আমরা তো অনাকাঙ্ক্ষিত ঘটনাটি আসলে দেখলাম গণমাধ্যমের কল্যাণে, আমরা আসলে অনেক তথ্যই আসলে জানলাম, এবং এরপরে যে পাল্টাপাল্টি একাধিক যে মামলাগুলো হলো, এইরকম একটি পরিস্থিতিতে যদি আমরা খুব দ্রুত একটি শান্তিপূর্ণ সমাধান যদি পেতে চাই, আমাদের কি করতে হবে? আপনার মাঠ পর্যায়ের অভিজ্ঞতা থেকে আপনার কাছে কি মনে হয়? জনাব আফজালুল করিম, আপনাকেই বললাম। আমি শুনছি। জি, 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 আমি একটু বলি, পাল্টাপাল্টি মামলার কথা বলেছেন। আমরা কিন্তু শুরুতে পরদিনই কিন্তু একটা সাংবাদিক সম্মেলন করেছি জেলা মহানগর আওয়ামী লীগ। সেখানে আমরা পরিষ্কারভাবে বলেছি যে টোটাল বিষয়টা একটা নিরপেক্ষ তদন্ত হওয়া দরকার আছে। আমরা একটা বিচার বিভাগীয় তদন্ত চেয়েছি। এখানে টিওনো সাহেব, উপজেলা নির্বাহী কর্মকর্তা সাহেব একটি মোকদ্দমার বাদী হয়েছেন, থানার ওসি সাহেব একটা মোকদ্দমার বাদী হয়েছেন। আমাদের পক্ষ থেকে 2টি মোকদ্দমা করা হয়েছে। একটা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক বাদী হয়ে মামলা করেছেন এবং শেয়াজয়ের ভিকটিম। আবার সিটি কর্পোরেশনের পক্ষ থেকে একটা মোকদ্দমা দায়ের করা হয়েছে। 4টা মোকদ্দমায় যখন তদন্তে আছে, এখন আমরা চাই পরিষ্কার ভাবে যে সত্য ঘটনাটা বেরিয়ে আসুক। টিওনো সাহেবের বাসায় আদৌ হামলা হয়েছে কিনা, আমাদের কর্মীরা 50 জন নেতা কর্মী জখম হয়েছে কিনা, এবং কি কারণে এটা হলো, এই টোটাল বিষয়টা আমরা বিচার বিভাগীয় তদন্ত চাই। আমরা সব প্রশাসনের কাছে আবেদন করব যে এটা অতি দ্রুত নিষ্পত্তি হয়ে যাবে যদি এটা বিচার বিভাগীয় তদন্ত হয়। সেক্ষেত্রে প্রশাসন যাতে সহযোগিতা করে, এটাই আমরা কামনা করব। আর আরেকটু আমরা বলি যে প্রশাসন অ্যাসোসিয়েশন থেকে যে বিবৃতিটা দেওয়া হয়েছে, এটা আসলে দেওয়া ঠিক না। আমরা মনে করি যে দুর্বৃত্তায়নের কথা বলা হয়েছে, সারা বাংলাদেশের রাজনীতির উপরে এটা একটা নেতিবাচক প্রভাব পড়বে বলে আমরা মনে করি। ওনারা যেন অবিলম্বে ওনাদের এই যে মেয়রের নাম উল্লেখ করে এবং যে দুর্বৃত্তায়নের যে কথাটা বলছে, এটা যেন ওনারা প্রত্যাহার করে নেয়।
ওনারা জি, প্রত্যাহার অনেক করে ধন্যবাদ, নিলে অনেক যে ধন্যবাদ আব্দুল করিম, আপনি আপনার কথাগুলো আমাদেরকে বললেন। আমরা একটু আনিসুর রহমান দুলাল, আবার আপনার কাছে একটু ছোট করে একটু শুনতে চাইবো। আমরা যে একটা ব্যাপার দেখলাম যে বরিশালের পরিস্থিতি তো আসলে একটু থমথমেই বলতে হবে, যে সেখানে প্রশাসনের কর্মকর্তা বনাম যারা সক্রিয় রাজনীতিবিদ একটা মুখোমুখি অবস্থান তো আসলে তৈরি হয়েই গেছে একটা ঘটনার পরে। পাল্টাপাল্টি মামলা হয়েছে এবং তদন্তের দাবি দুপক্ষই করছে, এবং সেই তদন্ত এবং আইনানুগ যে ব্যবস্থা সেগুলো আসলে একটু সময় সাপেক্ষ ব্যাপার। তার আগে যদি একটা সমাধানের পথ খুঁজতে হয়, যদি দুপক্ষ বা সব পক্ষ যদি এক ধরনের ভারসাম্য রক্ষা করে যদি কাজ করতে চায়, শান্তিপূর্ণ স্বাভাবিক অবস্থা যদি ফিরিয়ে আনতে হয়, কি করণীয়? একটু আনমিউট করে নেবেন আপনি, আনিসুর রহমান দুলাল, একটু আনমিউট করে নেবেন, আপনার কথা আমরা শুনতে পাচ্ছি না। জি আহ, আমি আমি আমার শুরুর বক্তব্য বলেছিলাম, জি। এখনো আমি একই কথা বলতে চাই, সেটা হলো যে যে পরিস্থিতিটা তৈরি হয়েছে সেটা আমাদের সরকারের জন্য এবং আমাদের দলের জন্য দুই পক্ষের জন্যই আসলে খুবই দুঃখজনক। এটা পরিত্রাণের আমি মনে করি যে পর্যায়ে গেছে, সেটা হলো যে এই ঘটনাটা ঘটলো কেন সেইটা আগে আমাদের খতিয়ে দেখা দরকার। এই ঘটনাটা ঘটলো কি কারণে সেইটা খতিয়ে দেখা দরকার, এবং এখন যেহেতু ঘটে গেছে সেই কারণে আমি মনে করি দলের আর দলীয় ভাবে আওয়ামী লীগের উচ্চ পর্যায়ে এবং প্রশাসনের যে ক্যাডার সার্ভিসের যে অ্যাসোসিয়েশন আছে, এই দুই পক্ষের মধ্যস্থতার মাধ্যমে এই সমস্যাটা সমাধান হওয়া সম্পর্কে আমি মনে করি স্থানীয়ভাবে এই সমস্যাটা সমাধান হওয়ার উপায় আছে বলে আমি মনে করি না। জি, অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ আনিসুর রহমান দুলাল আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য। আমাদের আলোচনা আর আরো কিছু বাকি আছে, আমরা আবারও যাচ্ছি আমাদের অন্য অতিথি যারা আছেন তাদের কথা শুনতে, তবে ছোট্ট বিরতি নিয়ে ফিরে আসে, নিশ্চয়ই সঙ্গে থাকবেন। দ্বন্দ্ব সমাস এই বিষয়টিকে রেখে বরিশালের সাম্প্রতিক ঘটনা নিয়ে আমাদের সঙ্গে স্টুডিওতে আছেন রাজনীতি বিশ্লেষক সুভাষ সিংহ রায়। আবারও আপনার কাছে ফিরতে চাই, আপনার কাছে কিন্তু যে খোলাসা করা কিন্তু একটু বাকি আছে, যেটা আপনি আসলে তখন বলতে শুরু করছেন, আপনাকে একটু থামিয়েছিলাম, এটা একটু আপনার কাছে শুনবো। আর একটা বিষয় যদি আমরা একটু বুঝে নিতে চাই যে আপনি নিয়েছেন। জি, যে সেটি হলো যে ঝুঁকি নিয়ে তো আপনি আসলে বলছিলেনই, পাশাপাশি এই যে সুরাহার পথটা আসলে এটা সরকারের নানা উচ্চ পর্যায় থেকেই আসলে এটি হয়তো পথ নির্দেশনা আসবে বা উদ্যোগটি সেখান থেকেই আসবে, কিন্তু এখানে যেহেতু আসলে নানামুখী নানা মাত্রিক আসলে একটা পরিস্থিতি তৈরি হয়েছে, আমরা দেখছি যে রাজনীতির এখানে কিছু সমীকরণের সঙ্গে মাঠ পর্যায়ে প্রশাসন, পুলিশ, প্রশাসনিক কর্মকর্তা, নির্বাহী কর্মকর্তা, এরকম নানামুখী একটা জটিলতা আসলে তৈরি হয়েছে। এটা থেকে বেরিয়ে আসার একটা পথও তো আসলে তৈরি করা দরকার। আপনার কাছে কি কোনো সমাধান আমি দেখতে পান কিনা? আপনাকে বলি, সেই জনপ্রিয় একটি গান আছে, আমরা ছোটবেলায় এই গান মুখে মুখে শুনতে হবে, কথা কিছু কিছু বুঝে নিতে হয়, মুখে বলা যায় না। তা আসলে আবার মুখে কথা বলতেও হয়, বলাটাও খুব জরুরি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আমরা দুইজনই সিনেট সদস্য, গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছি। পিস অ্যান্ড কনফ্লিক্ট নামে একটা ডিপার্টমেন্ট কিন্তু আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে আছে। অতএব এই কনফ্লিক্টের জায়গাটার জন্য আপনাকে যেই সমাধানগুলোর জায়গা দেখে যেতে হবে। আপনার অনুষ্ঠানের নাম হচ্ছে দ্বন্দ্ব সমাস, আমার শুনতে ভালো লাগতো দ্বন্দ্ব ও সমাধান। তা আমাদের সমাধানের জায়গায় যেতে হবে দায়িত্বপূর্ণ যারা আছেন তারা। আমি যে আচরণ সংস্কৃতির ক্ষেত্রে যে বড় বিভ্রাট ঘটেছে সেটাকে দুটো উদাহরণ দিই। টিএন সেশন নিয়ে আমরা অনেক আলাপ করি। তিনি প্রধান ভারতের নির্বাচন কমিশনার ছিলেন, খুব জাদ্রের নির্বাচন কমিশনার হিসেবে তাকে। এখানে আপনাকে একটু ছোট যোগ করি, দ্বন্দ্ব সমাজ কিন্তু আসলে ঠিক দ্বন্দ্বকে প্রমোট করে তা নয়, দুটি সমান। আমি একেবারে পরিষ্কার এটা ব্যাপারে আমি বলছি দ্বন্দ্ব সমাধান এই জায়গা যদি আমি ওই হিসেবে দেখতে চাই। এখন টিএন সেশন যখন তিনি একসময় এনডিসি ছিলেন, উনি প্রশাসনের ছোট ব্যক্তি যখন ছিলেন, ছোট কর্মকর্তা, তখন তার এলাকায় সেখানে কেন্দ্রীয় 4 জন মন্ত্রী এবং ওই প্রদেশের কয়েকজন মন্ত্রী সহ বিকালবেলা সন্ধ্যার সময় একটা অনুষ্ঠান হওয়ার কথা, একটা জনসমাবেশ। টিএন সেশনের কাছে কিন্তু একটা বার্তা আসলো যে ওই সমাবেশে বিরোধী পক্ষরা হট্টগোল করবে এবং বিদ্যুতের সংযোগ বিচ্ছিন্ন করে দিয়ে অন্ধকারে আক্রমণ চালাবে। জি, তখন টিএন সেশন ওখানে যে 4 জন কেন্দ্রীয় মন্ত্রী এসেছিলেন ভারতের তৎকালীন সময়, তাদের একজনকে তিনি বললেন যে স্যার আমার কাছে তো এই সংবাদ আছে
এখন আমি কি করব? তখন তাকে কিন্তু মন্ত্রীরা পাত্তাই দেয়নি, বুঝলেন? কিন্তু টিএম শেষন থেকে দায়িত্ব বোধ করেছেন। তিনি ওই মন্ত্রীরা তাকে না নিলেও গাড়িতে, তিনি তার যেহেতু এনডিসি, তার মধ্যে অনেক গাড়ি থাকে, তারপরেও সে রাস্তায় দাঁড়িয়ে ট্রাকের ওপরে উঠে তিনি কিন্তু চলে গেছেন ওই জনসমাবেশে। ওখানে যতগুলো সরকারি গাড়ি ছিল তার আগের থেকে তিনি সব একত্রিত করে ব্যাটারির সাথে বিদ্যুৎ সংযোগের বিকল্প লাইন তৈরি করে রেখেছিলেন। ঠিক সময় মতোই টিএনসি যে তথ্য এসেছিল, সময় মতো বিদ্যুৎ লাইন চলে গেছে, কিন্তু হাতে হাতে বিদ্যুৎ মতন আলো জ্বলে উঠেছে। জি, তখন আমি আমি শেষ করছি জায়গায়, তখন কিন্তু আপনার ওনার দুঃখ তার আত্মজীবনীতে লিখেছেন যে তখনও পর্যন্ত কেউ রাজনৈতিক নেতা তাকে বলেনি যে আপনি কাজটি খুব ভালো করেছেন। এই দ্বন্দ্ব কিন্তু আবহমান কাল থেকে আছে। আমি একটা জায়গায় ছোট্ট উদাহরণ দিই, 5 সেকেন্ড লাগবে। প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমান তিনি যখন আওয়ামী লীগের জেনারেল সেক্রেটারি ছিলেন বঙ্গবন্ধুর সময়, তখন বাংলাদেশ ছাত্র ইউনিয়নের পক্ষ থেকে এবং কমিউনিস্ট পার্টির পক্ষ থেকে, ছাত্র ইউনিয়নের পক্ষ থেকে ডাকসুতে বঙ্গবন্ধুর যে আজীবন সদস্য পদ সেটা ছিঁড়ে ফেলা হয়েছিল এবং একটা দ্বন্দ্বর জায়গা তৈরি হয়েছিল। আওয়ামী লীগের ছাত্রলীগের নেতৃবৃন্দ যারা খুবই তেজি ভাবে ছিল, তারা জিল্লুর রহমানকে বললেন আপনি আজকে চিফ গেস্ট বাতিল রকমের গেটে জনসভা হবে, সেই জনসভায় আবার জ্বালাময়ী বক্তৃতা দিতে হবে, কমিউনিস্ট পার্টিকে সারা বাংলাদেশ থেকে উৎখাত করে দিতে হবে। এটা যখন বললো, জিল্লুর রহমান শুনলেন। তিনি যখন বক্তৃতা দিলেন তার চমৎকার করে ব্যাখ্যা করলেন যে বঙ্গবন্ধু হচ্ছে অবিনশ্বর, বঙ্গবন্ধু অমর অব্যয় অক্ষয়, অতএব এগুলো বক্তৃতা দিলেন। যখন নেমে আসছেন, ওই যে তেজি নেতাদের একজন তাকে জিজ্ঞেস করলেন যে নেতা আপনাকে বললাম কি, আপনি বললেন কি? বলে তোমরা যেটা বলেছো ওটা রাজনীতির ভাষা না, আমি যেটা বলছি রাজনীতির ভাষা। অতএব রাজনৈতিক দলের নেতাদেরও অনেক দায়িত্ব পালন করতে হবে। আপনি এখন বলছেন যে আমি ইঙ্গিতে বলছি কিনা, আমি এটা সরাসরি বলছি। অর্থাৎ এই প্রেক্ষাপটে আপনাকে ওই সিদ্ধান্তগুলো নিতে হবে। সরকারি দলের যারা দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি আছেন তাদেরকে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করতে হবে, যে এটা শুধু নয়, বরিশালে নয়, সারা বাংলাদেশে কোথায় কোন অলিতে গলিতে দ্বন্দ্বের জায়গা তৈরি হচ্ছে আপনার এই ভাষায়, সেই দ্বন্দ্বের জায়গাটি নিরসন করতে হবে আগের থেকেই। কেননা ভুল বার্তা যাবে। আপনি বলছেন ঝুঁকির কথা, আমি বলছি ভুল বার্তা যায়। নিশ্চয়ই এই ভুল বার্তাটি আসলে সুশাসনের জন্য একটা বড় ঝুঁকি। অতিমাত্রায় আনুগত্য প্রদর্শন যেন কোনো ক্ষেত্রেই না ঘটে, এটা কিন্তু সরকারি দলকে এবং সরকারের সঙ্গে যারা সংশ্লিষ্ট তাদেরও খেয়াল রাখতে হবে। অতিমাত্রা আনুগত্য প্রদর্শন খুবই খারাপ জিনিস। নিশ্চয়ই এটিও আসলে একটা শিক্ষণীয় বিষয় কিনা সেটি নিয়ে আমরা আরেকদিন হয়তো একটু বড় আলোচনা করতে পারি। আমাদের সময় একদমই শেষ, একদম 30 সেকেন্ডের জন্য একটু মঞ্জুরুল হাসান বুলবুল আপনার কাছে যেতে চাই, পুরো আলোচনাটি একটু উপসংহার যদি ছোট 1-2 লাইনে শেষ করে দেন। না, আমার মনে হয় যে এখানে খুব বাস্তবিকভাবে সবাই আলোচনা করেছেন এবং সবাই সমস্যার সমাধানটা চান এবং সমস্যাটা যাতে আরো ডালপালা না গজায়, এবং যেটি সর্বশেষ সুভাষ সিংহ রায় বললেন যে এটা একটু ভুল বার্তা যাতে দলের কাছেও না যায় যে তোমরাই সব পরাক্রমশালী, তোমরা যা বলবো এটি ঠিক, এই বার্তাও যাওয়া ঠিক হবে না। আবার প্রশাসনকেও বলতে হবে যে তোমরা একটা নিজের সীমারেখা বের হয়ে, তোমার ডিফাইন টেরিটরি বের হয়ে তুমি যদি রাজনৈতিক কর্মীদের মতো আচরণ করো তাহলে সমস্যার সৃষ্টি হতে পারে। কাজে প্রশাসনই একেবারে মাথার উপরে থাকবে, রাজনৈতিক মানে জনপ্রতিনিধিরা থাকবে না, এটাও বার্তা যাতে না যায়। কারণ চাণক্য বহু আগে বলেছেন যে রাজা যারা রাজকার্য পরিচালনা করেন তার জন্য আমাত্য দরকার, আমলা দরকার। কাজে প্রশাসন ছাড়া তো সরকার চলবে না, আবার কর্মীদের ছাড়া দলও চলবে না। কাজে দুইটিকে একটা সহনীয় মাত্রায় থাকতে হবে। বরিশাল একটা মানে খারাপ লেসন থেকে আমাদের একটা ভালো শিক্ষার জায়গায় নিয়ে আসুক, এবং এটি যাতে বাংলাদেশের সারা জায়গায় প্রশাসন এবং রাজনৈতিক কর্মী তাদের মধ্যে একটা শান্তিপূর্ণ সহাবস্থান থাকে, তাহলে পরে দেশের মঙ্গল, মানুষের মঙ্গল। আর তা হলে আপনি শুরুতে বলেছেন বেনিফিশিয়ারি, বাংলাদেশকে ঘিরে নানা ধরনের চক্রান্ত আছে, নানা ধরনের স্থানীয় পর্যায়ে এই চক্রান্তকারীরা যাতে এই দুইটি যারা দেশ পরিচালনা করেন, জনপ্রতিনিধি এবং মানে আমলা যারা আছেন, তাদের দ্বন্দ্বের মধ্য দিয়ে ওই চক্রান্তকারীরা যাতে কোনো ধরনের সুযোগ না পায়, এটি হচ্ছে লক্ষ্য করবার বিষয়। নিশ্চয়ই নিশ্চয়ই মানে আমরা আসলে এটাই দেখতে চাই যে এক ধরনের ভারসাম্যপূর্ণ সহাবস্থান এবং অংশীদারিত্বের একটা জায়গা অটুট থাকুক। আমাদের আলোচনা এখানে আমরা শেষ করছি। আমাদের সঙ্গে যারা অতিথি ছিলেন মঞ্জুরুল হাসান বুলবুল, সুভাষ সিংহ রায়, আবু আলম শহীদ খান এবং বরিশাল থেকে যুক্ত হয়েছিলেন অ্যাডভোকেট আফজালুল করিম এবং আনিসুর রহমান দুলাল, এই 5 জন অতিথিকে আমরা ধন্যবাদ জানাই আমাদের সঙ্গে আজকে এই আলোচনায় যুক্ত হবার জন্য। একই সঙ্গে ধন্যবাদ জানাই দর্শকদের যারা এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন টেলিভিশন সেটের সামনে কিংবা অনলাইনে, তাদের